ওকে, গত ক্লাসে আমরা যেটা করতে চেয়েছিলাম বা করেছিলাম সেটা হলো যে মাইক্রোসফট এক্সেলের, আমি যদি একটু রিভিউ করার চেষ্টা করি যে কি ছিল আমাদের গত ক্লাসে। সরি, আইটি সাপোর্ট। আমরা গত ক্লাসে যে কাজগুলো করছিলাম সেগুলোর একটু আমরা দেখতে যাচ্ছি আগে। অ্যাট ফার্স্ট আমরা করছিলাম হলো একটা হলো স্যালারি শিট করছিলাম, যেখানে হলো আমাদের বিভিন্ন ধরনের মার্কস থাকবে, বিভিন্ন ব্যক্তির মার্কস থাকবে। সেই মার্কসগুলো আমরা এই যে অপশনাল সাবজেক্ট যোগ করে আমরা একটা পয়েন্ট বের করার চেষ্টা করছি। এই রেকর্ডিংটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিছি, সেখান থেকে আমরা নিয়ে নিতে পারবো, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে দিয়ে দেব। পাশাপাশি আমরা করছিলাম স্যালারি শিট নিয়ে আলোচনা করছিলাম, যেখানে বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যাওয়ারনেস, ট্রান্সপোর্ট সবগুলো কিভাবে আমাদের ক্যালকুলেশনগুলো করতে হয়, এবং আমরা ইন্ডিভিজুয়ালি সূত্রগুলো আলাদাভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এবং ওখান থেকে আপনাদের কোনো ফিডব্যাক না থাকায় ধরে নিয়েছি যে আমরা সবাই বুঝতে পারছি। পাশাপাশি আমরা যেটা করছিলাম যে মানে এটার ছোট পরিসরে শিটটাকে বের করার চেষ্টা করছি। যে যদি আপনি এটা করতে পারেন, এই সিস্টেম যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনার জন্য এটা খুব ইজি হয়ে গেছিল। পাশাপাশি আমরা বিদ্যুৎ বিল সংক্রান্ত আলোচনা করছিলাম যে বিদ্যুৎ বিলগুলো কিভাবে করা যায়। আর একটা বিষয় আলোচনা করছিলাম, সেটা হলো যে আপনি যদি একটা প্রোডাক্ট কিনলেন 2000 টাকা দিয়ে, বা 2000 টাকা পকেটে নিয়ে বাজারে গেলেন, 5টা প্রোডাক্ট কিনলেন, কেনার পরে এই 5টা প্রোডাক্টের উপরে যে টাকাগুলো খরচ হলো, সেই খরচের টাকাগুলো আমরা আলাদাভাবে বসিয়ে টোটাল আমার কত খরচ হলো সেটা আমরা বের করতে পারি। পাশাপাশি আমার কত টাকা ট্যাক্স কাটলো আমার এই ক্রয়কৃত পণ্যের উপরে, সেটার একটা হিসাব আমরা বের করতে পারি। সাথে হলো আমার এই পণ্য ক্রয়ের পরে ট্যাক্স কাটার পরে অবশিষ্ট কত টাকা আপনার ব্যাক আসতেছে সেটাও আমরা হিসাব করতে পারি। মানে দ্যাট মিনস একটা বিল ভাউচার আমরা যেটাকে বলি, সেই হিসাবটাও আমরা করতে পারবো আশা করি। এটা ছিল আমাদের এক্সেল, এবং পাশাপাশি আমরা একটা ফরম্যাটকে কিভাবে দাঁড় করাইতে পারি, একটা ফরম্যাটে কিভাবে পিকচার নিতে পারি, তারপরে ক্লিপ আর্ট কীভাবে করতে পারি, শেপ করতে পারি কিভাবে, চার্ট করতে পারি কিভাবে, এবং আমরা বিভিন্ন ধরনের কলামগুলোকে কিভাবে করতে পারি, বা চার্ট যেগুলোকে বলি সেটাকে কিভাবে করতে পারি, এই কাজগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হয়েছিল। এবং আলোচনার প্রসঙ্গে ছিল যে আমরা কিভাবে ওয়ার্ড আউট করতে পারি, কিভাবে আমরা ইকুয়েশনগুলো নিয়ে কাজ করতে পারি, এবং স্যাম্বলগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। পেজ লেআউট নিয়ে কথা হয়েছিল যে আমরা পেজ মার্জিনগুলো কি করতে পারি, তারপরে আমরা পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ নিয়ে কিভাবে করতে পারি। আমরা জানি যে আমরা সাধারণত A4 নিয়ে কাজ করি, ওই ক্ষেত্রে আমরা A4 বা লিগ্যাল কোন ক্ষেত্রে কোন পেজ ইউজ করব, সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হয়েছিল, এবং পেজ ব্রেক নিয়ে আলোচনা করা হয়েছিল। টোটাল এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হয়েছিল। তারপরে আজকে যদি আমরা মাইক্রোসফট প্রেজেন্টেশনে চলে যেতে চাই, আমরা প্রেজেন্টেশন যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের এরকম একটা প্রেজেন্টেশন থাকতে পারে। যেমন আপনাদের প্রেজেন্টেশনে আমরা একটা মানে বলে দিতে পারে যে আপনার ফ্রন্ট পেজে আপনি আপনার নামটা লিখুন। তখন আমরা এভাবে আমরা ফ্রন্ট পেজে প্রথম যে পেজটা থাকবে সেই পেজে আমরা আমাদের নামটা লিখে নেব। সেকেন্ড পেজে যেটা বলা হচ্ছে যে বিটিইবি লিখতে বলা হয়েছে, এবং একটা পিকচার নিতে বলা হয়েছে। এখানে সিম্পল কাজ যে বিটিইবিটা লিখবো, এখানে আমাদের এই যে এইটা দিতে বলা হয়েছিল, এটা আমাদের মেবি মনে আছে, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতাম, বড় হাতের সি দিতাম, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলে আমার ওই সিম্বলটা চলে আসতো। আমরা যদি এটাকে ব্যাকস্পেস দিই, এটা মানেই হলো এটা। তো এইভাবে আমরা করতে পারছি। আমাকে কি শোনা যাচ্ছে? সেকেন্ড থার্ড পেজে হয়তো বা একটা ইকুয়েশনের কথা আমরা বলছিলাম, যে উপরে আপনার ইকুয়েশন লিখতে বলা হলো, তারপর আমরা এখান থেকে এই যে সূত্রের যে মাধ্যমে যে ইকুয়েশনটা আমরা বের করি, এই যে এখান থেকে এই যে ইকুয়েশন থেকে এর উপরে ডাবল ক্লিক করলে যে ইকুয়েশনগুলো আসে, এখান থেকে আমরা এই ইকুয়েশনগুলোকে লেখার চেষ্টা করছিলাম।
আমরা পরবর্তী পেজে এখানে একটা সিস্টেম দেখানো হয়েছে। এটা হলো আমরা পাবো হলো নিউ স্লাইডে গেলে এই যে এই জায়গাটা থেকে অথবা এই যে এই জায়গাটা থেকে আপনাকে বলে দেবে যে আপনি কোন স্লাইডের মাধ্যমে এটা নেবেন। ঠিক এই জায়গাটায় আমি ক্লিক করলে আমাদের এখানে একটা এরকম একটা অপশন আসছে, যেখানে হলো প্রথমে হলো একটা কলাম থাকবে যেখানে বলা হচ্ছে ধরেন খুলনা ডিভিশন। পাশাপাশি এখানে দেখেন দুইটা রো করা হয়েছে। একটাতে বলা হয়েছে কি চুয়াডাঙ্গা, একটাকে বলা হয়েছে কুষ্টিয়া। চুয়াডাঙ্গার ভিতরে যে সকল জেলাগুলো আছে সেগুলোর নাম দেওয়া হয়েছে, কুষ্টিয়ার ভিতরে যে সকল জেলাগুলো আছে সেগুলোর নাম আমরা এই যে এই চিহ্নের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। এই চিহ্নগুলো আমরা কোথা থেকে নিয়ে আসছি, হোম পেজে আমরা এই যে এই জায়গা থেকে এই চিহ্নগুলোকে পাবো। এই যে এইটা, এই কাজগুলো আমরা করে নিব। পাশাপাশি হলো আমরা করছিলাম হলো একটা হলো অর্গানোগ্রাম করছিলাম, অর্গানাইজেশনাল অর্গানোগ্রাম, যেখানে হলো আমার একটা প্রথমে থাকবে হলো চেয়ারম্যান, তারপর তার আন্ডারে থাকবে প্রিন্সিপাল এবং এইচআর ডিপার্টমেন্ট। এখানে এইভাবে দেখানো হয়েছে। প্রিন্সিপালের আন্ডারে থাকবে হেড অফ ডিপার্টমেন্ট এবং টিচার প্যানেল যারা থাকবে তারা। এইচআর ডিপার্টমেন্টের আন্ডারে দেখানো হয়েছে অ্যাডমিন প্যানেলকে। এই যে যেভাবে দেখানো হয়েছে, আপনি চাইলে এটাকে অন্যভাবে দেখাতে পারেন। হ্যাঁ, তো যেভাবে হোক আমরা এখানে একটা অর্গানোগ্রাম দেখানোর চেষ্টা করছি। আপনি চাইলে এখানে পিকচার দিয়ে দিতে পারেন। আমরা এই যে একটা জাতীয় পিকচার ছিল, এখানে আমরা ক্লিক করলে আমরা জাতীয় পিকচারটা দিয়ে দিতে পারি। অর্থাৎ মানে এখানে আমরা লোগো দিতে পারি। আমরা এই ছবিটা হলো মানে একটা ছবি হলো এখানে দেওয়া আছে। উনি হলো আমাদের টিডিএম টিডিএম এর একজন সম্মানিত ট্রেনার আমাদের। এবং আমার যতটুকু মনে আছে আমি ওনার ছবি দিয়েই টোটাল 1 থেকে শুরু করে আজকে 41তম ক্লাস ওনার ছবিকেই ব্যবহার করে আসছি আর কি। তো আমরা হলাম এইভাবে অর্গানোগ্রাম করে দিতে পারি। আবার আরেকটা কাজ করছিলাম হলো আমরা চার্টের কাজ করছিলাম। আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করি, ক্লিক করলে আমাদের এই যে এখানে চলে আসতেছে, যেখানে আমরা একটা সাবজেক্টের বিভিন্ন মার্কগুলোকে ডিস্ট্রিবিউট করছি এবং এখানে 4 জন ব্যক্তির কথা বলা হচ্ছিল। এখন এই মার্কগুলোকে আমরা এইভাবে ডিস্ট্রিবিউট করে এখন মার্কগুলোকে চেঞ্জ করলে আমার এই গ্রাফের পরিবর্তন আসবে। এটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও করে আসছি, এক্সেলও আপনাদেরকে করে দেখানো হয়েছে এবং সরাসরি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট 3টা জায়গাতেই আমরা এই সেম কাজটা করে আসছি। তো তারপরেও যদি কারো কোনো জায়গায় প্রবলেম থাকে আমরা এগুলোকে নিয়ে আজকে একটু ডিসকাস করব এবং লাস্ট পেজে আপনাকে বলে দেওয়া হবে থ্যাংক ইউ, বলে দেওয়া হচ্ছে, আমরা লাস্ট পেজে থ্যাংক ইউ দিয়ে দিব। পাশাপাশি এখানে আপনাকে আরও কয়েকটা কাজ বলে দিতে পারে যদি আমরা যুক্ত করতে চাই। ধরেন আপনাকে বলা হলো টেবিলের কাজ করতে হবে, তাহলে আমরা এই যে এই জায়গাতেই টেবিল পাবো। এখানে কলাম এবং রো বলা হচ্ছে। ধরে নিচ্ছি কলাম হলো 4টা কলাম আমরা নিলাম, রো নিলাম ধরেন আমরা 5টা, নিয়ে ওকে করে দিলে আমরা এই যে এভাবে রো এবং কলাম পাচ্ছি। এইভাবে আমরা এই যে সিরিয়াল নাম্বার, তারপরে এমপ্লয়ি নেম, তারপরে আমরা ডিপার্টমেন্ট, তারপরে হলো আমরা স্যালারি, এইভাবে আমরা একটা টেবিল রেডি করতে পারি। তো এটা এখন আপনাদের জন্য খুবই মামুলি একটা ব্যাপার হবে যে একটা টেবিল কিভাবে তৈরি করে সেই টেবিলে আমরা কিভাবে ডাটা ইনসার্ট করব। বাট এই ধরনের একটা কাজ আপনাদের থাকতে পারে, যদি থাকে তাহলে আমরা আশা করি করতে পারবো। আমি যেগুলো বলে দিচ্ছি এগুলোতে যদি আপনাদের কারো কোনো জায়গায় প্রবলেম থেকে থাকে, অথবা আমরা অন্য কোনো ওয়ার্ড, এক্সেল বলি বা পাওয়ার পয়েন্ট বলি, এগুলোতেও যদি কোনো প্রবলেম থেকে থাকে আমরা অবশ্যই ডিসকাস করব। তো এরপরে আমরা যেটা করছিলাম যে এই স্লাইডগুলোতে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন ইউজ করছিলাম। আমরা স্লাইডগুলোতে আমরা ছবিগুলোকে কীভাবে নিচ্ছিলাম সেটা একটু দেখি। এই যে এই জায়গায় পিকচার ছিল, পিকচারে ক্লিক করে আমরা সেই জাতীয় পিকচারটা এখানে নিয়ে নিতে পারি। আমরা চাইলে পিকচারটাকে যে কোনো জায়গায় সেট আপ করতে পারি। তো হয়তো বা আপনাকে অতটা জটিল বলবেন, আপনাকে জাস্ট একটা পিকচার যদি নিতে বলে আমরা পিকচার নেব। পিকচারকে যদি কাস্টমাইজ করতে বলে পিকচারের উপরে ডাবল ক্লিক করে আমরা এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, আমরা চাইলে সেই শেপের ভিতরে পিকচারটাকে রাখতে পারি। যদি আপনাকে বলে তাহলে আপনি করবেন, যদি না বলে তাহলে করার দরকার নেই। এরপরে আমরা করার চেষ্টা করছি ক্লিপ আর্ট। ক্লিপ আর্ট তো আমরা জানি যে এখান থেকে গোতে ক্লিক করলে স্যার আমার তো ইনভার্ট অপশনটা দেখা যাচ্ছে না, অনলাইন পিকচার এই অপশনটা আছে।
ক্লিপার এটা যাদের হলো 13 ইউজ করতেছি বা 16 ইউজ করতেছি তাদের হলো ক্লিপারটা আসলে নাই। তো ওই ক্ষেত্রে যদি না থাকে তখন এসএসওর যিনি থাকবে ওনাকে বলবেন যে স্যার আমার ক্লিপার নাই, তখন উনি আপনাকে বিকল্প ওয়ে দেবে যে এখানে একটা তাহলে পিকচার নেন। মানে ক্লিপারটের মাধ্যমে কিন্তু আমরা একটা পিকচারই নিচ্ছি মূলত, এটা কিন্তু একটা পিকচারই নিচ্ছি। পিকচারের জায়গায় ক্লিপারের পরিবর্তে আপনার পিকচার দেওয়া হতে পারে না। তো এটা আমরা করতে পারবো। ইনভার্টার কাজটা একটু দেখুন। ওকে, আমরা আবার দেখাচ্ছি, জি অবশ্যই। আমরা যদি পরে যারা জয়েন করছে আমি লগ ইনের অপশনটা দিয়ে রাখতেছি, আমরা অবশ্যই লগ ইনটা করে রাখবো। লগ ইনটা কিন্তু আমাদের খুব বেশি জরুরি। ক্লিপারটা আমি আরেকবার দেখাচ্ছি। ক্লিপারটা হলো আমরা এখান থেকে যদি কেটে দিই, ক্লিপারে ক্লিক করলে আমাদের এখানে ক্লিপারের বিভিন্ন ধরনের পিকচার আসবে। যদি না আসে তখন আমরা গোতে ক্লিক করলে চলে আসবে। অনেক সময় প্রথম যখন করবেন তখন আসবে না, তখন আমরা গোতে ক্লিক করব, ক্লিক করলে আমাদের এই পিকচারগুলো চলে আসবে। এখান থেকে আপনাকে রিলেটেড পিকচার নিতে বলবে। ধরেন আপনাকে বলে দিবে যে আমাদের এখানে যে পিকচার আছে এই যে বিমান রিলেটেড পিকচার নেন, তাহলে আপনি খুঁজে দেখবেন যে রিলেটেড পিকচার নিতে বলবে সেই রিলেটেড পিকচার এখানে দেওয়া থাকবে। তো এটার উপর ক্লিক করলে আমাদের যে রকেট রিলেটেড পিকচার চলে আসবে। জি, ফটো অ্যালবাম আসছে, এটা কি ক্লিপারটার কাজ করে? না, ফটো অ্যালবাম অন্য একটা বিষয়। আমি দেখানোর চেষ্টা করব। ফটো অ্যালবাম আমাদের সামনে পড়বে। স্ক্রিনশট তো আমরা জানি, স্ক্রিনশট আপনি এইভাবেও নিতে পারেন। এই যে স্ক্রিন ক্লিপ দিয়ে আপনি এই স্ক্রিনশটটা হয়ে গেছে, এই যে এখান থেকে আপনি যতটুকু কেটে নেবেন অতটুকু এইভাবে স্ক্রিনশটটা এখানে আপনার চলে আসবে সরাসরি। আপনি এভাবেও নিতে পারেন, অথবা ওই যে আমরা শিখছিলাম স্ন্যাপিং টুল SN দিয়ে, মনে আছে কিনা? এই যে স্ন্যাপিং টুলস, এটা ক্লিক করে আমরা যতটুকু জায়গাকে নিতে চাই, ধরুন এতটুকু জায়গাকে নিতে চাই, তাহলে এটুকু আমরা টেনে ছেড়ে দিলেই আমার এখানে ছবিটা হয়ে যাবে। আমরা সেভ করে তারপরে এখানে ওপেন করতে পারি। তবে এটা একটু জটিল প্রক্রিয়া, কারণ আপনাকে সেভ করে নিতে হবে। ওর চেয়ে আপনার যদি এখানে কোনো সিস্টেম থাকে তাহলে আপনি কী করবেন, স্ক্রিনশট এখান থেকে ক্লিক করে এই স্ক্রিন ক্লিপার করার পরে আপনি এখান থেকে যতটুকু ধরেন আমরা এই যে ফোল্ডারগুলোকে আমরা দেখতে চাই, তাহলে এতটুকু আপনি সিলেক্ট করে টান দিলে ওই জায়গাটা আপনার এখানে সরাসরি চলে আসতেছে। তো যদি প্রেজেন্টেশনের যদি স্লাইডের ভিতরে কোনো পিক নিতে চাই তখন তো আসছে না, বাইরে চলে যাচ্ছে। স্লাইডের ভিতরের কোনো পিক, মানে স্যার এই যে পাওয়ার পয়েন্ট যেটা দেখাচ্ছেন এটা তো স্ক্রিনশটটা আসছে না, সিরিয়ালটা চলে আসছে না, বের হয়ে যাচ্ছে না। ও আচ্ছা, এটা তো বের হয়ে যাবে, কারণ আপনার পিকচারটা তো এই জায়গাতে আসবে। সো এখন পিকচার এই জায়গাতে যে এই জায়গা থেকে আসবে না, এটা তো ওই যে পরবর্তী যে পেজ ব্যাক ধরে আমি এই স্ক্রিনশটটা নিতে চাচ্ছি, তখন আমরা করবো কি, এটাকে পিছনে রাখবো। পিছনে রেখে আমি করবো কি, এটাকে সামনে রাখবো। রেখে করবো কি, এটা ভালো কোশ্চেন, স্ক্রিনশট ক্লিক করে আমরা যদি স্ক্রিনশটে ক্লিক করি তখন দেখেন আমরা ডেস্কটপে চলে আসছি। মানে আপনি প্রেজেন্টেশনের পিছনে যে পেজটাকে রাখবেন সেটাই ওপেন হবে। এই জন্য আমরা যাকে স্ক্রিনশট নেব তাকে পিছনে রেখে এই যে এইভাবে নিয়ে রাখলে এটুক দেখেন, এটুক আমি ছেড়ে দিলে এই যে আমার এটুক চলে আসতেছে। এটা গুড কোশ্চেন ছিল। ওকে, তারপরে আমরা কি করছি, এই যে ফটো অ্যালবাম, যেটা ফটো অ্যালবামের কাজটা হলো কি, আমরা নিউ ফটো অ্যালবামে ক্লিক করব। ক্লিক করলে আমার এখান থেকে কিছু ফটো আমরা সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে ক্লিক করে আমরা ধরেন আপনাদের কিছু ফটো অলরেডি আমি ডাউনলোড করলাম একটু আগে, আমরা যদি ওইটাকেই নিতে চাই সেটা এর ভিতরে আছে না, সরি, ডেস্কটপের ভিতরে আপনাদের ছবিগুলো আমি রেখে দিয়েছি। এই যে অনলাইন ব্যাচ, এই যে দেখেন এখানে অনেকগুলো পিকচার আছে, যারা হলো আপনারা এই যে রেজিস্ট্রেশন করছেন তাদের নাম সহ ছবি সহ আমরা যদি এগুলোকে ইনসার্ট করে দেই, ইনসার্ট করে যদি ক্রিয়েট করে দেই, তাহলে দেখেন কি হচ্ছে, এই যে প্রত্যেকটা ছবি দিয়ে একটা কিন্তু স্লাইড তৈরি হয়ে যাচ্ছে। আপনার কিন্তু এই যে প্রত্যেকটা স্লাইডে একটা করে ছবি নিয়ে আসা, এটা একটা বেদনাদায়ক কাজ। আপনার চাইলে আপনার মানে একসাথে সবগুলো ছবিকে আপনি নিয়ে আসতে পারেন। এটা হলো অ্যালবাম আকারে নিয়ে আসতে হয়, এটাকে বলা হচ্ছে ফটো অ্যালবাম। ওকে, বুঝতে পারছি আমরা। আপনাকে এখানে বলে দিই যে ফটো অ্যালবাম বাই ডেল। ডেল মানে আমি যে ল্যাপটপটা ইউজ করতেছি সেই ল্যাপটপের নাম।
মানে ইউজার যে থাকবে তাকে বলেছে আমার ইউজার হলো আমি ডেল ইউজ করতেছি, এই জায়গায় আপনি তখন আপনি আপনার নাম লিখে দিবেন, এই একটা ফটো অ্যালবাম। তারপর আপনি করলেন কি এটাকে টোটাল সিলেক্ট করে কপি দিয়ে আপনি করলেন কি, আবার দেখাবো। ওকে, আমি তাহলে আবার প্রথম থেকে দেখাই, এটা কেটে দিচ্ছি। ধরে নিলাম আমরা কিছু বুঝি নাই। এখন আমার কিন্তু এটা একটা স্লাইড করা আছে, আমি চাচ্ছি কি আমার অনেকগুলো ছবি আছে, প্রত্যেকটা ছবি আলাদা আলাদা পেজে আসবে। তো ওই ক্ষেত্রে আমরা অ্যালবাম করে নিতে পারি। কি অ্যালবাম? এটাকে বলা হয় ফটো অ্যালবাম। আমরা নিউ ফটোতে অ্যালবামে ক্লিক করলে এখানে বলা হবে ফাইল অর ডিস্ক, মানে আমরা পিকচারটা কোন জায়গা থেকে সিলেক্ট করব সেটা। আমরা এই জায়গায় ক্লিক করলে আমাদের যে ছবিগুলো আছে এই ছবিগুলোকে আমরা নিয়ে নিলাম সিলেক্ট করে। নিয়ে যদি আমরা ইনসার্ট দিই তাহলে এগুলো, এই যে সবগুলো ছবি দেখেন এখানে চলে আসতেছে। আপনারা যাদের যাদের ছবিগুলো দিয়ে দিয়েছেন সবার ছবিগুলো এখানে চলে আসতেছে। এখন এই ছবিগুলোকে আমরা সবগুলোকে একসাথে করে ক্রিয়েট করে দিলাম। আমরা কিন্তু আমাদের এই স্লাইডে ক্রিয়েট করতেছি, বাট এটা দেখেন আমাদের ক্রিয়েট যখন করতেছি তখন আলাদা একটা প্রেজেন্টেশন ওপেন হয়ে গেছে এবং প্রত্যেকটা ছবিকে নিয়ে এক একটা প্রেজেন্টেশন হয়ে গেছে। বুঝতে পারছি? এই যে প্রেজেন্টেশন, প্রত্যেকটা ছবিকে নিয়ে একটা প্রেজেন্টেশন হচ্ছে এবং এখানে বলে দিচ্ছে যে এটা হলো একটা ফটো অ্যালবাম এবং এটা তৈরি করতেছে কে, ডেল করতেছে। এখন আপনি এই জায়গায় আপনার নাম লিখে দিলেন মুসলিম 8, মানে এই প্রেজেন্টেশন বা এই অ্যালবামটা হলো মুসলিম 8-এর, অথবা আপনি টোটাল কেটে বলে দিতে পারেন কম্পিউটার অপারেশন। স্যার তাহলে আপনি যেটাতে লিখে করছেন ওই ওই পাওয়ার পয়েন্টটা কোথায় গেল? আসতেছি, আমরা বলে দিলাম অনলাইন ব্যাচ। ওকে, অনলাইন ব্যাচ, এই যে এটা বলে দিলাম। এখন দেখেন আমার কিন্তু এটা হলো আলাদা নতুন একটা স্লাইড তৈরি হয়ে গেছে। এখন আমরা করতে পারি কি, মানে এটা করার একটা সুবিধা হলো কি, আপনাকে এই যে প্রত্যেকটা স্লাইড নিয়ে প্রত্যেকটা স্লাইডে নতুন একটা একটা করে পিকচার নেবেন, এই যে ইনসার্ট যাবেন, পিকচারে ক্লিক করবেন, তারপরে জাতীয় পিকচার থেকে একটা পিকচার নেবেন, নিয়ে ইনসার্ট দিবেন, এত ঝামেলা করাচ্ছে আমরা একবার করে নিতে পারি। সুবিধাটা হলো আমার এটা। এরপর আমরা কি করতে পারি, এখানে যতগুলো স্লাইড আছে আমরা একটা স্লাইডের উপর ক্লিক করে কন্ট্রোল এ দিলে সকল স্লাইড সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা কপি করে আমাদের যে কাঙ্ক্ষিত স্লাইড ছিল এইটা আমরা ঠিক এই জায়গায় নিয়ে এসে কন্ট্রোল ভি যদি দিয়ে দিই তাহলে দেখেন আমার এই যে একই ডিজাইনের ভিতরে সবার ছবিগুলো চলে আসছে। স্যার স্যার শুনতে পাচ্ছেন? Yes, অবশ্যই, জি। আচ্ছা স্যার, সবার ছবিগুলো একটু শো করেন না স্যার, সবার তো ভয়েসটা আমরা চিনি, ছবিতে কারো চিনি না স্যার, সামনাসামনি দেখলে তো স্যার বিড়ম্বনা হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে ওটা থাক, আঙ্গুর ফল টক সেটা টক। জি স্যার। আঙ্গুর ফল যে আমরা জানি টক, সেটা টকই থাকুক, নাকি কি বলেন আপনারা? কেউ কি আমার সাথে একমত না স্যারের সাথে একমত হবে? যেটা করবেন আঙ্গুর ফল সবসময় টক থাকে। এটা টকই আমি থাকুক, স্যারের সাথে একমত। টকই থাকুক আপাতত। আমরা প্রথম আচ্ছা স্যার। সবাইকে যখন দেখবো তখন একটা নিজেদের একটা অন্যরকম ফিলিংস হবে, মানে সবাই পরিচিত অথচ কেউ কাউকে চিনি না। স্যার তখন তো গোলায় ফেলবো যে কে স্যার হচ্ছে আর কে মানে আমাদের সাথে ক্যান্ডিডেট হচ্ছে, কম্পিটেন্ট হচ্ছে, আর হচ্ছে স্যার কে হচ্ছে আপু, কে হচ্ছে ম্যাডাম। ইনশাল্লাহ সমস্যা নেই। আমাকে আমার ছবি তো কয়েকবার দেখছেন, সুতরাং আমাকে চিনতে পারবেন। তবে আমার ছবিতে একটু সুন্দর দেখা যায়, আমি আসলে অত সুন্দর না। হ্যাঁ, মানে আমি আগে, ওইটা কিন্তু আরেকটা মজা। হ্যাঁ হ্যাঁ, এটা আরেকটা মজা। একটা একটা বেনিফিট স্যার। হ্যাঁ, এটা একটা মানে থাকে, মানে বিষয়টা এরকম, আমরা সবাই সবাইকে চিনি অথচ কেউ কাউকে চিনি না। তখন মানে একজন একজনকে, ও আপনার রাসেল ভাই, ও আপনার মঞ্জুর ভাই, আচ্ছা আচ্ছা আপনার মামুন ভাই, হ্যাঁ, মানে এই যে এই বিষয়গুলো এটা মানে খুব আনন্দদায়ক হবে আমার কাছে মনে হয়। জি স্যার। কিন্তু স্যার যাদের ছবি নাই তাদের দেখলে বলবো ও আপনি কে জানি। হ্যাঁ, ও আপনার কে জানে, যার ছবি নাই তাকে বলবো ও আপনার কে জানি, মানে এটাই একটা মজা। ওকে, তাহলে এই কাজগুলো আমরা দেখছিলাম অলরেডি। তাহলে আমি আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে আপনার পাওয়ার পয়েন্ট সংক্রান্ত, তাহলে আমি সরাসরি আমাদের সেই আইওটিতে চলে যেতে পারি। স্যার আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এক্সেলে যখন মানে 0 পয়েন্ট মানে কিছু দিয়ে যদি
ই করি মানে গুণন মানে ভাগ করি সেটা অনেক ডাবল হয়ে যায়, ভাগ করলে তো কমবে। ওকে ওকে, গুড, নাইস কোশ্চেন। আমি ধরেন আপনার গুণ করছেন, গুণ রেজাল্ট এরকম আছে ধরেন 300.3214 এটা আসছে। এখন আপনি চাচ্ছেন কি এত মানে দশমিকের পরে এতগুলো সংখ্যা দরকার নেই, তখন আপনি করবেন কি এটার উপরে ক্লিক করে আপনি এই যে ফরম্যাট সেলে চলে যাবেন, ফরম্যাট সেল, তারপর এখানে নাম্বারে যাবেন, নাম্বারে গেলে এখানে দেখেন 2 দেওয়া আছে। আপনি যদি বলেন আমি দশমিকের পরে কোনো সংখ্যা দেখতে চাই না, তাহলে এটাকে 0 করে দিবেন। আর যদি বলেন দুইটা দেখতে চাই তাহলে 2 করে দিয়ে এখানে যে পজিটিভ যে ভ্যালুটা আছে সেটাকে সিলেক্ট করে ওকে করে দিলে আপনি যে দুইটা দেখতে পারবেন, আর বাকিগুলো থাকবে না। স্যার আবার বলতে চাচ্ছি, ধরেন যে আমি 50 কে ভাগ করব মানে 0.5 দ্বারা। আচ্ছা, আমি 50 একে আমরা সরি, এই যে এখানে আমাকে তাহলে একটু আমি একটু ঠিক করে নিই এটাকে ফরম্যাট। আমি চিন্তিত হওয়ার কিছু না, আমি প্রয়োজনে আরেকবার দেখাবো। 50কে কী করবো, 0.5 দ্বারা ভাগ করব, তাই তো? কোশ্চেন তো এটাই নাকি? জি স্যার। ওকে, তাহলে আমরা এই যে খুব ইজিভাবে যদি করার চেষ্টা করি, সাম দিয়ে আমরা করছিলাম এইটা ডিভাইডেড এটা, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলে কি আসতেছে, যে 100 আসতেছে, ঠিকই তো আছে। 100 আসলো, ভাগ করলে তো কমে। এভারেজ দিয়ে করলে হবে না স্যার? না, কমবে কেন? এটা 0.5 দিয়ে করতেছেন না, 100ই তো হবে, ঠিকই তো আছে। ও 0.5 দিয়ে করলে বাড়বে। যদি 1 দিয়ে ভাগ করেন তাহলে 50 হবে, 0.5 দিয়ে করলে তো 100 হবে। ও আচ্ছা, আমি এটা আমার ধারণা ছিল না, আমি মানে এই জন্য এই প্রবলেমটা হচ্ছিল আজকে কাজ করতে লেগে। ভালো একটা কোশ্চেন করছেন। তাহলে আমি একটা কোশ্চেন করি আপনাদেরকে, একটু গুগল মানে গোলক ধাঁধার ভিতরে যদি ফালানোর চেষ্টা করি, অনেকে হয়তো বা জানেন বিষয়টা। ধরেন আমি একটা এরকম একটা ইকুয়েশন নিয়ে আসতে চাই, সেটা হলো কি এটা, আমি এখানে লিখলাম হলো 1, নিচে লিখলাম হলো 0। আমি যদি এটাকে বলি এটা ইকুয়াল কত হবে, কে বলতে পারবেন? স্যার অসংখ্য ইনফিনিটি। কেন ইনফিনিটি? স্যার এটা কখনোই স্যার ভাগ যাবে না স্যার, এটা মানে এটার কোনো রেজাল্ট হয় না। বাট এখানে যদি আমরা কি বলি, 0 বলি, আর নিচে যদি আমরা 1 বলি, তখন কি হয়? 0 হবে স্যার। স্যার যাবে তো। তখন রেজাল্ট 0। এটা এই সিস্টেমটা অনেকে জানে না আর কি। অসংজ্ঞায়িত যে হয়, মানে সবাই বলে কি উপরে 1 নিচে 0 মানে রেজাল্ট 0। আবার যখন চেঞ্জ করে দেওয়া হয় তখন অনেকে বলে যে না এটাও 0, তাহলে ওইটাও 0 এটাও 0। এই জায়গায় অনেকে কনফিউশনে পড়ে যায়, যার কারণে আর কি বলা। ওকে, তো এখানে আর কি চান্স পেলাম না, আপনারা অ্যান্সার দিয়ে দিয়েছেন, সুযোগ পেলাম না, দুঃখিত। ওকে, ওয়ার্ড এক্সেল নিয়ে যদি আর কোনো কোশ্চেন, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট নিয়ে যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা চলে যেতে পারি আমাদের সেই আইওটিতে। তো আমরা গত লাস্ট সেশনে এটা দেখছিলাম, তো এখানে আর ডিসকাস করতেছি না। আমি একটু মানে ফার্স্ট আগাতে চাই আর কি। আমরা ট্রেডিশনাল ট্রেনিং মেটেরিয়ালস নিয়ে যদি একটু দেখার চেষ্টা করি, আমরা প্রিভিয়াস ক্লাসের অর্ধেক ক্লাস করছিলাম, তারপরের সেশনটা আমি দেখানোর চেষ্টা করতেছি। আমরা সেশনে ছিলাম হলো আইসিটি ট্রেনিং মেটেরিয়ালসগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। এই জায়গায় আমরা আইওটি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করি। তো স্লাইডটা কিন্তু দেন নাই। না, স্লাইডটা শেষ করে নিই, তো এই জন্য দিইনি, আজকে শেষ করে নিই। ওকে স্যার, ওকে। তো এখানে ট্রেডিশনাল ট্রেনিং মেটেরিয়ালস যেগুলো ছিল, যেমন আমরা স্কুলে এইভাবে পড়াশোনা করে আসছি, আমাদের স্যারেরা ব্ল্যাকবোর্ড ইউজ করতো, চক ডাস্টার ইউজ করতো, আমরা এই ধরনের বই পড়ে আসছি। আমরা যদি একদম ক্লাস 1-এর কথা বলি, এই ধরনের বই পড়ে আসছি, এগুলো হলো ট্রেডিশনাল ট্রেনিং সিস্টেম। আমরা এইভাবে স্যারেরা আমাদের সামনে বই পড়াইতো, বই খুলে দিত, আমরা বই দেখে দেখে আমাদের স্টাডিগুলো কমপ্লিট করতাম। তারপর আমরা এই ধরনের কলম ইউজ করতাম, মনে আছে কিনা? এখন এগুলো হলো আমাদের জাদুঘরে চলে গেছে আর কি, এখন আর মানে খুঁজে পাওয়া যায় না। আমরা এই যে রাবার পেন্সিল, তারপরে এই যে পেন্সিল কাটার, এগুলোকে ইউজ করতাম। এগুলো হলো ট্রেডিশনাল ট্রেনিং মেটেরিয়ালস ছিল। আমরা এইভাবে গ্রুপ স্টাডি করতাম, আমাদের বসার মতো কোনো জায়গা ছিল না। আমরা হয়তো ফ্লোরে এইভাবে বসে বসে আমাদেরকে স্যার বা ম্যাডামরা আমাদেরকে পড়ানোর চেষ্টা করতো। আমাদের মনে আছে যে আমরা এই যে কপি বা হ্যারিকেন ইউজ করে আমরা পড়াশোনা করতাম।
আমাদের মনে আছে যে আমাদের স্যার যখন ক্লাসে ঢুকতেন ওনার সামনে তো এই মেটেরিয়ালসগুলো থাকতো, এগুলো দিয়ে উনি আমাদেরকে হলো ক্লাস করাইতো। এটা ছিল আমাদের ট্রেডিশনাল ট্রেনিং মেটেরিয়ালস। আমরা যদি একটু আইসিটি ট্রেনিং মেটেরিয়ালসগুলো দেখতে চাই তাহলে কি আছে, আমাদের এখন ই বুক চলে আসছে। আমাদের এখন ওই যে আগের ক্লাস 1-এর আমপাত যে বইটা ছিল সেই বইটার দিকে আমাদের আর নজর দিতে হচ্ছে না। ওকে, আমরা তারপরে আসছে কি কোথায়, আমাদের হলো ই পেন চলে আসছে, যেটা হলো আমরা আমাদের ওই যে স্মার্ট বোর্ড থাকে যেখানে আমরা আমাদের একটা ইলেকট্রনিক কলম থাকে বা পেন থাকে, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারতেছি, বা এটাকে স্মার্ট বোর্ডও বলা হয়। ওকে, আমাদের ট্রেনিং মেটেরিয়ালসের নতুন না, এটা অনেক আগে থেকে যুক্ত, সেটা হলো প্রজেক্টর। আমরা প্রজেক্টরের মাধ্যমে আমাদের প্রশিক্ষণার্থীদেরকে আমরা বিভিন্ন ধরনের ক্লাস নিয়ে থাকি। আমরা স্মার্ট বোর্ড ইউজ করতে পারি। স্মার্ট বোর্ডের মাধ্যমে আমরা এই যে বিভিন্ন ধরনের ডিজাইন আঁকাআঁকি যেগুলো আমরা স্লেটে করতাম বা রং পেন্সিল ইউজ করে আমরা খাতা কলমে বা আর্ট পেপারে করার চেষ্টা করতাম, সেটা আমরা স্মার্ট বোর্ড এখন করে আমাদের প্রশিক্ষণার্থীদেরকে বোঝাতে পারি। আমরা বিভিন্ন ধরনের স্মার্ট কম্পিউটার যেগুলো আছে সেই স্মার্ট কম্পিউটারের মাধ্যমে আমরা আমাদের প্রশিক্ষণার্থীদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকতে পারি। এই যে মানে অল্প কয়েকটা মেটেরিয়ালস এখানে দেখানো হয়েছে, এগুলোকে আমরা আইসিটি ট্রেনিং মেটেরিয়ালস বলি। ট্রেনিং সিস্টেমগুলো কি, আমরা এটা হলো আমার একটা অবজারভেশন যে আমরা যারা পড়াশোনা করি, আমরা ইন্টার বা আমার দেখা আর কি অনার্স কমপ্লিট করা ব্যক্তিরাও আছেন যারা হলো অ্যাপ্লিকেশন লিখতে পারে না প্রপার ওয়েতে। আমার দেখা এসএসসি কমপ্লিট করে আসছে, সে হলো অ্যাপ্লিকেশন লিখতে পারে না, ছুটির দরখাস্ত লিখতে পারে না, এসে বলে স্যার আমাকে একটু লিখে দেন। এই যে আমাদের শিক্ষাক্ষেত্রে যে অবক্ষয়টা চলে আসতেছে, এটা হয়তো বা আমাদের মাঝে কেউ নাই, বাট বর্তমান জেনারেশনে যারা আছে এদেরকে ম্যাক্সিমাম আপনাদের জিজ্ঞাসা করবেন যে একটা ছুটির অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয়, বা আপনার 3 দিনের ছুটি লাগবে, সেটার অ্যাপ্লিকেশন আপনি কীভাবে লিখবেন, দেখবেন আপনার 80% ব্যক্তিরা আছে লিখতেই পারে না, অথচ তারা এসএসসি বা ইন্টার কমপ্লিট করা। এটা হলো আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। আমরা যদি এডুকেশনাল সিস্টেম, আমি যে বিগত দিনেও আপনাদেরকে বলে আসছি যে আমরা এই যে আম পাতা জোড়া জোড়া বা আইআইটি এ যে কবিতাগুলো পড়ে পড়ে বড় হয়েছি, এই কবিতাগুলো আমার কিন্তু আলটিমেটলি কোনো কাজে দেয়নি। ওই জায়গায় যদি আমরা যদি এইটা শিখতাম যে আমরা একটা অফিসে কীভাবে বিল তৈরি করি, সেটা যদি আমাকে শেখানো হতো, এটা আমার জীবনে অনেক কাজে দিত। আমাকে যদি শেখানো হতো যে আমি মাউস কীভাবে ধরতে পারি, ক্লাস 1-এ যদি এটা শেখানো হতো, এটা আমার অনেক কাজে দিত। বা ক্লাস 5-এ যদি শেখানো হতো যে আমি 5টা পণ্য পেলে সেটাকে আমরা এটাকে কীভাবে বিল আকারে তৈরি করতে পারি, আমাকে যদি ক্লাস 5-এ শেখানো হতো যে আমি একটা প্রজেক্ট কীভাবে রেডি করতে পারি, আমাকে যদি ক্লাস 5-এ শেখানো হতো যে আমি একটা প্রজেক্ট ধরেন একটা অ্যাসেসমেন্ট, আমি কীভাবে অ্যাসেসমেন্টের রিপোর্ট আমি কীভাবে করতে পারি, অথবা আমি একটা বই লিখবো, সেটাকে কোন মেথডে বা কোন ক্যাটাগরি বা কোন সিস্টেমে আমি একটা বইকে লিখতে পারি বা একটা মডিউলকে লিখতে পারি, এটা যদি আমার ক্লাস 5-এ শেখানো হতো আমাকে, আমি আজকে আমার জ্ঞানটাকে অনেক বড় আকারে শো করতে পারতাম। বাট আমাকে ক্লাস 5-এ শেখানো হয়েছে পিতার বয়স যদি 30 বছর হয়, পুত্রের বয়স যদি 20 বছর হয়, তাহলে 5 বছর আগে পিতার বয়স কত ছিল, যেটা আমার এই বর্তমান জীবনে আমার কোনো কাজে লাগেনি। আপনি কি আমার সাথে একমত কিনা? জি স্যার। ওকে, একটা পিলার একটা ওয়ালের সাথে দাঁড়ানো, সেই পিলার হলো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়ানো আছে। ওই পিলারকে যদি 40 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড় করানো হয়, তাহলে পিলার আমার ভূমি বরাবর কতটুকু দূরত্বে আছে। এই যে একটা অবাঞ্ছিত একটা শিক্ষা আমার কাছে মনে হয় আর কি, এই অবাঞ্ছিত শিক্ষা থেকে অ্যাটলিস্ট আমি অ্যাজ এ কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে আমার তেমন কোনো কাজে আসেনি, আমার জায়গায় কোনো কাজে আসেনি, আপনার জায়গায় কাজে আসতে পারে। বাট যদি আমাকে ওই জায়গায় ওটা না শেখা, আমাকে যদি শেখানো হতো HTML এর, এটা হলো HTML কোডিং, আমাকে যদি শেখানো হতো এটা হলো CSS এর কোডিং, আমাকে যদি শেখানো হতো যে আমি ডিজিটাল মার্কেটিং এভাবে করতে পারি, আমাকে যদি শেখানো হতো যে ইউটিউব মার্কেটিং আমি এভাবে করতে পারি, এটা আমার এই অবস্থানে আমার অনেক কাজে আসতো। স্যার এখন কম্পিউটার ইঞ্জিনিয়াররা ওই সরকারি জবের জন্য ওই MP3 নিয়ে দৌড়াচ্ছে স্যার। এখন আমাদের ওই যেহেতু আমরা ওই করে আসছি, এর জন্য আমাদের জব সেক্টরে ওই একই সিস্টেমই এখনো চালু আছে।
আপনাকে বলা হবে যে বাংলাদেশ নাতিশীতোষ্ণ অঞ্চল। কোশ্চেন, বাংলাদেশ আপনি কি যখন ধরনের অঞ্চল? স্কলারশিপ করছিলেন তখন তারাই এই সম্পর্কে জানতো না, জি তো আপনাকে কিভাবে শিখাবে? জি। এখন এই জন্য তারা যেহেতু ওইভাবে মানে জানতো না বিষয়, ওরকম না, প্ল্যাটফর্মটা ওরকম ছিল না তখন। এখন প্ল্যাটফর্ম চেঞ্জ হচ্ছে, এখন আর ওই যে হয়তো তা আসলে, আমি যখন ক্লাস 5-এ পড়ছি তখন তো কম্পিউটার বলে কিছু আছে কিনা এটা তো জানতামই না। একদম রাইট। তো ওই যে বললাম তখন প্ল্যাটফর্ম ছিল ওরকম, বাট এখন আমাদের প্ল্যাটফর্ম চেঞ্জ হচ্ছে, আমরাও আমাদের দৃষ্টিভঙ্গিগুলো চেঞ্জ করছি। আমার জায়গা থেকে আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনারাও আপনাদের এই দৃষ্টিভঙ্গিগুলো চেঞ্জ করুন। অ্যাটলিস্ট আপনার বাচ্চাকে আম পাতা জোড়া জোড়া শেখায়েন না, কোনো লাভ নেই। তাকে আপনি শেখান যে ফ্রিল্যান্সিং কিভাবে করা যায়, ফ্রিল্যান্সিংয়ের জন্য কোন মার্কেটগুলো ধরা যায়। আপনি ছোটো থেকে তাকে এগুলো শেখান। আপনি তাকে শেখান ডিজিটাল মার্কেটিং কিভাবে করা যায়। দেখবেন আপনার বাচ্চা ক্লাস 8-এ যাবে বা এসএসসি পাস করার সাথে সাথে আপনি এখন বর্তমানে যে ইনকামটা করতেছেন আপনার বাচ্চাও ইনকাম করবে। এটা আমার আমার মনে হয় আর কি। এরপরে আমরা যদি আমাদের স্কুলে অফিস ম্যানেজমেন্টটা শেখাইতো, আমাকে যদি ওই যে আমাদের ম্যানেজমেন্টাল যে সাবজেক্টগুলো আছে এখানে অনেকগুলো ব্যাপার থাকে, বাট আপনি দেখেন এত কিছু পড়ে আসতেছেন, বাট ফাইনালি আমাদের কিন্তু অফিসে যখন আপনি আসতেছেন, আপনি যখন আপনার জন্য নতুন জব হচ্ছে তখন কিন্তু আমরা সেই মানে বকলম হিসেবে অফিসে জয়েন করতেছি। আমি অফিসের রুলস বুঝি না, অফিসের টাইম ম্যানেজমেন্ট বুঝি না, আমি অফিসে কীভাবে ফাইলিং করতে বুঝি না, এই যে কাজগুলো আমি বুঝি না। বাট আমার যদি এডুকেশনাল সিস্টেমে আমাকে যদি এটা শেখানো হতো যে অফিসের টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবেন, অফিসের ফাইলিং সিস্টেমগুলো আপনি কীভাবে করবেন, শুধুমাত্র যদি আমাকে এটা শেখানো হতো আমার জীবন অনেক কাজে দিত। বাট আমাকে স্কুলে যেটা শেখানো হয় বা আমাকে কলেজে যেটা শেখানো হয় সেই গদবাঁধা কিছু বাংলা কবিতা, গদবাঁধা কিছু বাংলা উপন্যাস, গদ্য, যেগুলো আমার জীবনে কোনো কাজে আসবে না, আসেনি আমার জীবনে কোনো কাজে। তাহলে আমাকে কেন শেখানো হচ্ছে? আমাকে যে শেখাচ্ছে বা যে শিখেছে আমি তাকে মনে মনে একটু বকা দেওয়ার চেষ্টাও করি মাঝে মাঝে। আপনি যদি এটা না করে আমাকে যদি এটা করাইতেন আমার উপকার আসতো। এবং আমি যদি কোনো জায়গায় যাই তখন আমি এটা বলি তাদেরকে, তারাও আমার সাথে অনেকে একমত পোষণ করে, অনেকে আমার সাথে বিরোধিতা করে। আমার কাছে মনে হয় যে আপনাকে ওগুলো গদবাঁধা জিনিস না শিখে যদি আপনাকে অফিস ম্যানেজমেন্টটা শেখাইতো অনেক বেশি কাজে আসতো। আমাকে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে যেগুলো শেখানো হয় সেগুলোতে আমাদেরকে স্কিলটাকে ডেভেলপ করে না, আমার নলেজটাকে হয়তো বা ডেভেলপ করতেছে, আমি হয়তো বা জানতে পারতেছি, বাট আমি দক্ষ হচ্ছি না। আমি মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আমি সেই 2006 সাল থেকে কাজ করতেছি, বাট এখন আমি দক্ষ না। এই যে কালকে আমাকে একজন কোশ্চেন করলেন যে এক্সেলে কিভাবে আমি কি করব, ওয়াটারমার্ক করবো, আমি ভুলে গেছি। দ্যাট মিনস আমি দক্ষ নয় এই বিষয়ে। আমাকে যদি এটা এখন না করে আমাকে যদি সেই আম পাতা জোড়া জোড়া না শিখে যদি এটা শেখাইতো যে এক্সেলে কিভাবে একটা ওয়াটারমার্ক দেওয়া হয়, তাহলে আমি কালকে আপনার এই কোশ্চেনে অ্যান্সার দিতে পারতাম। বুঝি নেই মনে হয়। না স্যার, এটা সম্পূর্ণ এখন স্যার আসলে বুঝতে পারছি। আর হচ্ছে স্যার, বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাটা আসলে স্যার এরকম, উন্নত বিশ্বে এরকম না। আপনি যেটা বলেন উন্নত বিশ্বের প্রায় স্যার আপনার মতো যেভাবে আমরা ভাবতেছি। আমরা যদি আরেকটা বলি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, আমরা অফিসে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সকল ওয়ার্কগুলো হয় এই কাজগুলো সম্পর্কে আমাদেরকে আগে থেকে অবগত করা হয় না স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে। যার কারণে আমরা যখন কোনো একটা অর্গানাইজেশনে ঢুকি তখন আমরা এই অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি। তো আমাদেরকে ওই কাজগুলো যদি শিখাই দেওয়া হতো তাহলে আমাদের উপকার হতো। আমরা জব অ্যাপ্লাই করতে চাই, বাট জব আমাদের কাছে আসে না। আমরা জব অ্যাপ্লাই করতে গেলে কোথায় জব আছে সেই জায়গাগুলো আমাকে জানতে হবে। আমাকে যদি স্কুলে বেশি নেয়, যদি এই জায়গাটা বলে দিত যে তোমার পড়াশোনা যতটুকুই হোক, তুমি যতটুকু পড়াশোনা করছো এতটুক দিয়ে চাকরি পাওয়া যায়, এবং এতটুক দিয়েই এই জায়গাতে তুমি যদি খোঁজ করো তাহলে তুমি চাকরি পাবা। আমাকে যদি আমার টিচার বা আমার গার্ডিয়ান যদি এইভাবে এটুক বলে দিত তাহলে আমি চাকরির জন্য অ্যাটলিস্ট 10 বছর ঘোরা লাগতো না। 10 বছর আমি 3 বছর ঘোরা লাগতো না। 3 বছর পর আমার নতুন চাকরি হচ্ছে। এই 3 বছর যদি আমাকে 3 বছর আগে আপনাকে যদি প্ল্যাটফর্মটা শিখিয়ে দেওয়া যেত যে এই প্ল্যাটফর্মে হাজার হাজার কোম্পানি চাকরির অফার দিচ্ছে, আমাকে যদি শুধু এই প্ল্যাটফর্মটা বলে দিত তাহলে কিন্তু আমার অনেক উপকার হতো। আমার 3 বছর আপনার ঘুরে ঘুরে শিখতে হতো না।
আপনি যে মানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শিখতেছেন যে আমি চাকরির জন্য এই নতুন একটা প্ল্যাটফর্ম, রাসেল ভাই সেদিন আমাদেরকে 2-3টা প্ল্যাটফর্ম দেখাই দিল, যেটার ভিতরে আমি প্রথম 2টা প্ল্যাটফর্ম আমি জানতামই না। তো এটা যদি আমাকে স্কুলে শেখাই দিত তখন কিন্তু আমার জবের জন্য এতটা প্যারা নিতে হতো না। আমি যদি দৈনিক 10টা কোম্পানিতে অ্যাপ্লাই করি, আমার 10 দিনে হচ্ছে 100 কোম্পানিতে অ্যাপ্লাই। 10 দিনে তো যদি আমি 100 কোম্পানিতে অ্যাপ্লাই করি, আমাকে একজনও একটা কোম্পানিও ডাকবে না, এটা কোনো কথা হয়ে যেত। কিন্তু আমার মাসে কিন্তু অনেকগুলো কোম্পানিতে প্রায় 300 কোম্পানিতে অ্যাপ্লাই হয়ে যেত মাসে। তো আমাকে যদি ক্ষেত্রটা শেখাই দিত আমার জন্য অনেক উপকার হইতো। আমাকে যদি আম পাতা জোড়া জোড়া না শেখায়, আমাকে যদি এন্টারপ্রিনিয়র হওয়ার পরামর্শ দিত। যেমন আমি আমার বাবাকে মাঝে মাঝে বলি, আমি এখন যে স্যালারি পাই এবং আমার পিছনে যে টাকা খরচ করছেন এডুকেশনাল সেক্টরে, এই পড়াশোনার পারপাসে, এটা যদি না করে আমাকে ওই টাকাটা যদি আজকে আমাকে দিয়ে বলতেন যে বা ওই টাকা যদি আমার উপরে ইনভেস্ট করতেন, আমি এলাকায় যদি একটা বাদামের মানে দিতাম, ওই যে হকারি করতাম বাদামের, আজকে আমার এলাকায় আমার বাদামের ফ্যাক্টরি থাকতো। আমি যে টাকা এই পড়াশোনার পিছনে খরচ করছি, বুঝি নেই মনে হয়। তাই না? আমি আমার পড়াশোনার পিছনে আমার প্রায় পড়াশোনার পিছনে তো খরচ হয়েছে, প্লাস হলো আমি পড়াশোনা করার জন্য আমার থাকা খাওয়ার একটা খরচ গেছে, আমার টাইমের একটা লস হয়েছে। এটাকে যদি না করে টোটালকে যদি আমি একসাথে করি, মিনিমাম প্রায় আমার 60 থেকে 70 লাখ টাকা খরচ হয়েছে। আমি সব কিছু মিলাই যদি হিসাব করি, 60 লাখ টাকা যদি আমাকে আজকে দেওয়া হতো, তাহলে আমি বাদামের ফ্যাক্টরি করতে পারতাম আমার এলাকায়, যেখান থেকে আমার মাসে একটা বাদামের ফ্যাক্টরি যদি করতো, আমার মাসে মিনিমাম 2 লাখ টাকা ইনকাম থাকতো, যেখানে আমি স্যালারি। শুধু ইনকামই হতো না স্যার, এখানে কর্মসংস্থানের ব্যবস্থাও হতো। এটা হিসাব বাদই দিলাম। আমার ইন্ডিভিজুয়াল, আমি আমার কথা যদি বলি, আমার 2 লাখ টাকা ইনকাম থাকতো। তো আমাকে মানে এই যে যেটা করাইছে, এখন আমি রিক্সা চালাইতেও পারবো না, আবার আমি ওই মানে মানুষের বাসায় কাজ করতেও যেতে পারবো না। আমাকে সেই চাকরি নামক কোনো একটা জায়গা থেকে মানে কিছু টাকা ইনকাম করতে হবে, যেটা দিন আনে দিন খায়, মাস শেষ টাকা শেষ। এই জায়গাটায় যদি না করে আমাকে যদি এন্টারপ্রিনিয়র হওয়ার একটা সৎ পরামর্শ আমার টিচার আমাকে দিত বা আমার এলাকার বড় ভাই আমাকে দিত, এটা আমার অনেক উপকারে আসতো। এই যে এতগুলো কাজ আমাকে না দেওয়ার কারণে, আমরা এই সাপোর্টগুলো না পাওয়ার কারণে আমরা এখনো এই যে আমার চাকরি দরকার, আমার কাজ দরকার, এই চিন্তা নিয়ে এখনো বসে আছি। শুধুমাত্র আমাদেরকে এই সিস্টেমগুলো সম্পর্কে আমাদেরকে আগে থেকে পরিচিত না করানোর জন্য এখন আমরা বলি আমার কাজ দরকার। ইভেন আমি আজকেও বলি, আমি এই মুহূর্তেও যদি বলি যে হ্যাঁ আমার এর চেয়ে আরও বেটার কাজ দরকার। ইভেন আমি বিশ্বাস করি আপনাদের সবাই একই আমার সাথে একমত হবেন, আমাদের সবারই হলো ভালো কাজ দরকার। আমি সংক্ষেপে একটু যাওয়ার চেষ্টা করতেছি। আমরা যদি মডার্ন অফিস সম্পর্কে একটু বলার চেষ্টা করি, অফিস ম্যানেজমেন্টের কথা। আমাদের আগের অফিস সিস্টেম ছিল এরকম, বাট এখন আমরা এই ধরনের অফিস সিস্টেমে চলে আসছি। আমাদের আগে অফিসের ভিতরে মানে হাজার হাজার ফাইল থাকতো, বাট আমাদের এখানে প্রত্যেকটা ডেস্কে শুধুমাত্র একটা কম্পিউটার ছাড়া অন্য কোনো ফাইল নেই। এই জন্য আমরা মডার্ন অফিসকে বলি নো পেপারলেস অফিস। মডার্ন অফিসকে আমরা বলি পেপারলেস অফিস। দ্যাট মিনস আপনার অফিসে কোনো পেপার থাকবে না, আপনার অফিসে কোনো কলমের ব্যবহার হবে না, আপনার অফিসে কোনো ফাইলিংয়ের ব্যবহার হবে না। এটাকে বলছি আমরা মডার্ন অফিস। আমরা আইসিটি মিডিয়া বা মেটেরিয়ালস যদি বলি, আমরা ইন্টারনেট বা এটাকে আমরা বলি ইন্টারনেট এক্সপ্লয়ার বা ইন্টারনেট। আমরা ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেট হলো আমার একটা মিডিয়া, আমার জুম হলো একটা মিডিয়া। তারপর আমরা গুগল মিটের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করতে পারতেছি, এটা হলো একটা মিডিয়া। আমরা গুগলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারি, এটা একটা মিডিয়া। আমরা ইউটিউবের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারি, আমরা এনিটেক্সের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারি, আমরা অফিস প্রোগ্রামের মাধ্যমে আমার প্রেজেন্টেশনটা আমি আপনার কাছে শো করতে পারি, আমরা প্রজেক্টরের মাধ্যমে আমি আমার জ্ঞানটাকে আপনার কাছে দিতে পারি, আমরা ফেসবুকের মাধ্যমে বা এই ধরনের আরও অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে যার মাধ্যমে আমরা আপনার সাথে কানেক্ট হতে পারি। সবগুলোকে বলা হচ্ছে আইসিটি মিডিয়া বা এগুলোকে আমরা বলছি মেটেরিয়ালস। আমরা যদি অনলাইন অ্যাকশনের কথা বলি, আমরা এই যে এক্সামগুলো যে নিচ্ছি, এই এক্সামগুলো আমরা অনলাইনে নিতে পারি, আমরা রেজাল্টগুলো অনলাইনে পাবলিশ করতেছি, আমরা অনলাইনে হলো অনলাইন বিজনেস যেগুলোকে বলতেছি, অনলাইন মার্কেটিং, সেই কাজগুলো আমরা এখন অনলাইন করতেছি। আমরা হলো পড়াশোনাগুলো এখন অনলাইনে করতেছি, আগে আমরা অফলাইনে করতাম। ওই যে স্কুল, এখন যেমন আমরা এই যে অনলাইনে করতেছি,
এই যে করোনা এসে কিন্তু আমাদেরকে এই শিক্ষাটা দিয়ে দিচ্ছে। এবং আমার কাছে কেন জানি মনে হয় আগামী 10 বছর পরে স্কুল কলেজ থাকবেই না, সবাই অনলাইনে চলে আসবে। কি দরকার আপনি এত কষ্ট করে স্কুলে আসবেন, কি দরকার আপনি এত কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে কলেজে আসবেন? আপনার বাসায় যদি এই সিস্টেম আমরা করে দিতে পারি, তাহলে আপনার কি দরকার আপনার একটা বিল্ডিং ভাড়া নিয়ে লাখ লাখ টাকা আপনার মাসে মাসে খরচ করা? আমার কাছে কেন জানি মনে হয় এটা আগামী 10 বছর পরে স্কুল কলেজ এগুলো এইভাবে থাকবে না, এগুলো সব অনলাইনে চলে যাবে। হয়তো বা আমার ধারণা ভুলও হতে পারে। আমরা যদি নেটওয়ার্কিং এর কথা বলি, আমরা জানি নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা সারা বিশ্বের সাথে কানেক্টেড হতে পারছি। পৃথিবীর যে কোনো দেশের সাথে আমরা নেটওয়ার্কিং এর মাধ্যমে বা ইন্টারনেট ব্যবহার করে আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যোগাযোগগুলো করে নিতে পারতেছি বা ডাটাগুলো আমরা নিয়ে আসতে পারতেছি, যেটা আমাদের আরও 10 বছর আগে যদি আমরা চিন্তা করতাম এটা সম্ভবই ছিল না। বা আপনার দাদাকে যদি কোনোভাবে একটু জিজ্ঞাসা করেন যে আমি আপনার সাথে ভিডিও কলে কথা বলবো, এটা আপনার দাদাকে যদি মানে তার আমলে বা তার সময়ে এটা যদি বলা হতো, সে কিন্তু এটাকে মানে আপনাকে হয় পাগল বলবে, না হয় উনি মনে করবে যে আমি নিজেই পাগল হয়ে গেছি। বাট এটা কিন্তু এখনকার বর্তমান বিশ্বে এটা হচ্ছে এবং খুব ইজিলি হচ্ছে। আপনি কি একমত কিনা আমার সাথে? আমরা যদি ভিডিও কন্টেন্টের কথা বলি, আমরা অনেক সময় আমাদের এই কাজগুলোকে ভিডিও আকারে তৈরি করতে পারি। যেমন এই যে আমাদের যে সেশনটা চলতেছে, এটা হলো আমরা এই ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে করে নিতে পারতেছি। আমরা কিন্তু আমাদের কন্টেন্টগুলো বা আমাদের ধরেন আমি কোনো একটা বিষয় সম্পর্কে জানি, এটাকে আমরা একটা ভিডিও আকারে ইউটিউবে ছেড়ে দিলে এটাতে আমার যে এই ভিডিওগুলো মানুষ দেখতেছে, এই ভিউ বা এই সাবস্ক্রাইব এগুলো যে করতেছে, এগুলোর উপরে কিন্তু আমার একটা ইনকাম আসে। তো আমরা চাইলে আমরা এই যে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেও কিন্তু একটা ইনকামের ওয়ে তৈরি করে নিতে পারি। এটাও একটা আপনার সিস্টেম ইনকামের। আমরা যদি চলে আসছে আইওটিতে, হ্যাঁ, আমরা যদি আইওটি নিয়ে একটু চিন্তা করি, এখানে বলা হচ্ছে আইওটি মানে ইন্টারনেট অফ থিং। আমরা একটা সময় বলতাম যে ইন্টারনেট আমাকে পৃথিবীটাকে আমার হাতের মুঠোয় এনে দিছে, নাকি মানে এরকম একটা স্লোগান ছিল না, ইন্টারনেট পৃথিবীকে আমার হাতের মুঠোয় এনে দিছে। বাট আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? জি স্যার। না, বিরক্ত হলে কিন্তু মানে হয়তো বা অনেকে আজগবি গল্প মনে করতে পারেন বা হয়তো অপ্রাসঙ্গিক বিষয় আসতে পারে। যদি বিরক্ত হন তাহলে অবশ্যই বলবেন। ওকে, যেটা বলতেছিলাম যে আইওটি সংক্রান্ত যে বিষয়টা, আইওটি বা ইন্টারনেট আগে বলতো যে আমি পৃথিবীটাকে আপনার হাতের মুঠোয় এনে দিছি। আইওটি বলতেছে পৃথিবীটাকে আমি আপনার আঙ্গুলের ডগে এনে দিছি। পার্থক্যটা এই জায়গায়। ইন্টারনেট বলতেছে পৃথিবীটাকে আমি হাতের মুঠোয় এনে দিছি আপনার, আইওটি বলতেছে পৃথিবীটাকে আমি আপনার আঙ্গুলের ডগায় এনে দিছি। মানে এর চেয়ে আর আপনার শরীরের একদম সর্বনিম্ন জায়গাটা হলো আঙ্গুলের ডগা, এর বাইরে আপনাকে মানে করে দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা যদি একটু বলার চেষ্টা করি, আইওটি মানে হলো ইন্টারনেট অফ থিঙ্ক, অর্থাৎ আপনার চিন্তাটা এখন করে দিবে কে? ইন্টারনেট। আপনার যেটা করতে চান, আপনার যেটা ভাবতে চান, আপনার যেটা বলতে চান, আপনি যেটা ইন ফিউচারে করবেন বলে মনে করছেন, সেই চিন্তা ভাবনা এবং যেটা আপনি ইন ফিউচারে করবেন সেটা আপনার জন্য সুখকর হবে কিনা বা এটা আপনার জন্য কোনো ক্ষতির কারণ হবে কিনা, আপনার চিন্তা করার সাথে সাথে এটা একটা রেজাল্ট আপনি দেখতে পারবেন। আপনার কাছে মনে হচ্ছে যে আপনি আগামীকাল কোনো একটা ব্যক্তিকে একটা ঘুষি দিবেন, এটা আপনার জন্য সুখকর হবে কিনা সেটা আপনি আগেই জানতে পারবেন, আপনার সিদ্ধান্ত নেওয়ার আগেই। এটা হলো আইওটি। আমার কাছে, আমাদের অনেকের কাছে আজকের মানে আইওটির থিংটা আপনার কাছে আজগবি লাগবে, যেটা হলো আপনার দাদার কাছে আজগবি মনে হয়েছে। যদি আপনার দাদাকে আপনার কোশ্চেন করতেন যে আমরা তোমাকে বা আপনাকে ভিডিওতে আমি আমার বাসা থেকে আপনার যেখানেই থাকেন আমি আপনাকে দেখতে পারবো এবং আপনাকে শুধু দেখা না, আপনার সাথে আমি সরাসরি কথা বলতে পারবো, এটা আপনার দাদার কাছে বা তার সময়কালে যতটা আজগবি গল্প ছিল, আজকের এই আইওটি সেশনটা আপনার কাছে অনেকটা এরকম আজগবি লাগতেও পারে। বাট আপনি বিশ্বাস করেন বা না করেন, এটাই বাস্তব এবং আমরা ওই দিকে আগাচ্ছি। আমরা যদি একটু দেখার চেষ্টা করি আইওটিটা আসলে কি, এটা বলাই হচ্ছে ইন্টারনেট অফ থিংস। আইওটির সিম্বলটা হলো এটা। এখানে বলছে ইন্টারনেট অফ থিংস বা আইওটি এর বাংলা অর্থ হলো বিভিন্ন জিনিসপত্রের সাথে ইন্টারনেটের সংযোগ।
যেমন আমরা এই যে এখন আপনার সাথে কাজ করতেছি, ইন্টারনেটের সাথে কিন্তু আমার সংযোগ হচ্ছে, আমি কিন্তু ইন্টারনেট কানেক্ট করতেছি, কানেক্ট করে কিন্তু আপনি ইন্টারনেট কানেক্ট হয়ে আমার সাথে যুক্ত হচ্ছেন। বাট আইওটি বলতেছে কি, আপনার জিনিসপত্রের সাথে, আপনার ব্যবহার্য জিনিসপত্রের সাথে, আপনার বাসায় যে বোতল খান, বোতলে পানি খান, সেই বোতলের সাথে আপনার একটা কমিউনিকেশন হবে। বুঝতে পারছি? আপনি কলম রাখার জন্য যে কলমদানিটা ইউজ করেন, সেটার সাথে ইন্টারনেট কমিউনিকেট করবে, আপনার করার দরকার নেই। ওকে, আপনি কোন কলম দিয়ে লিখলে, আপনি এই মুহূর্তে কোন কালি চাচ্ছেন, আমি ধরেন ব্ল্যাক কালার কলম ইউজ করি, দ্যাট মিনস এটা কিন্তু আমার ম্যানুয়াল। আপনি যদি বলেন যে না, আমি এই মুহূর্তে আমার এই জায়গায় আমার রেড কালার লাগবে, আপনি জাস্ট চিন্তা করবেন আপনার কলম হলো রেড কালার দিবে। আপনি বলে দিবেন কলমকে যে আমার এখানে ব্লু কালার লাগবে, কলম আপনাকে ব্লু কালার দিবে। অনেকটাই ম্যাজিকের মতো। এটা হলো আইওটি, মানে আপনার জিনিসপত্র আপনি যেটা ব্যবহার করবেন সেটার সাথে কাজ করবে হলো ইন্টারনেট, আপনার সাথে কোনো কাজ নেই, আপনার সাথে শুধু আপনার চিন্তাটাকে সে নেবে। এটা 1999 সালে P&G নামক একজন ভদ্রলোক তার একটা কোম্পানিতে প্রজেক্টে কাজ করার সময় প্রথম এই ধারণাটা প্রদান করে যে আমরা ইন্টারনেটকে দিয়ে কাজ না করায় যদি মেশিনকে দিয়ে ইন্টারনেট কাজ করে, মেশিন অটোমেটিক্যালি ইন্টারনেটের মাধ্যমে কাজ করবে, তাহলে কিন্তু আমাদের আর প্রেশার নেওয়ার দরকার নেই। আমি বলে দেব যে আমার গার্মেন্টসে আজকে হলো এই ডিজাইনের 10টা শার্ট প্রিন্ট হবে বা 1000 শার্ট প্রিন্ট হবে, এই ডিজাইন হবে, এই বলে আমি শেষ, আমার আর কোনো কাজ নেই। আমরা সকালবেলা আমি শুধু আমার প্রোডাক্টগুলোকে আমি ডেলিভারি দিয়ে দেবো। আমাকে এখানে কোনো ম্যান পাওয়ারের দরকার নেই, আমার এখানে কোনো গার্মেন্টস কর্মী যাদেরকে বলি তাদেরও দরকার নেই, আমার এখানে তাদেরকে হলো সুপারভাইজার যেগুলো আছে তারও দরকার নেই, কিছু দরকার নেই। মেশিনকে আমি কমান্ড দিয়ে চলে গেছি বাসায়, পরের দিন এসে দেখছি আমার 1000 পিস শার্ট হয়ে গেছে। দ্যাট মিনস আমি আমার কোম্পানির মালিক, আমার কোনো এমপ্লয়ি নেই। ওকে, বলা হচ্ছে কি এটা $200 বিলিয়ন 200 বিলিয়ন ডিভাইসের সাথে যুক্ত হবে এই আইওটি, ধারণা করা হচ্ছে। আমরা যদি আইওটি বলি, এই যে আইওটির সাথে আপনার মোবাইল দিয়ে আপনার ব্যবহার্য সকল জিনিসকে কানেক্ট করতে পারেন। আপনার গাড়িকে আপনি কল করতে পারেন, আপনার গাড়ি অটোমেটিক্যালি আপনার কাছে চলে আসবে, ড্রাইভারের দরকার নেই। আপনার অফিস শেষ, আপনি আপনার অফিস যখন 5টায় আপনার অফিস শেষ, আপনার গাড়ি অটোমেটিক্যালি আপনার অফিসের সামনে এসে দাঁড়িয়ে থাকবে উইদাউট ড্রাইভার। আমরা জানি এটা যে গাড়ি হলো আমাদের গাড়ি হচ্ছে অটোমেশন হচ্ছে, অটোমেশন মানে আমার গাড়িগুলো অটোমেটিক্যালি চলবে, কোনো ড্রাইভার ইউজ করবে না, কারণ ড্রাইভারের কারণে অনেকে অ্যাক্সিডেন্ট হয়। অটোমেশনে যদি আমরা আসতে পারি তখন আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হবে না। এই যে আপনার কাজটাকে সহজ করে দিল। এখন আপনি বলতেই পারেন তাহলে যারা এখন বর্তমানে ড্রাইভার বা ড্রাইভিং ট্রেনিং করতেছে বা যারা ড্রাইভিং পেশায় আছে তাদের অবস্থাটা কী হবে? এই জন্যই সরকার যেটা করতেছে যে আপনাকে নিয়ে ধরে ধরে নিয়ে এসে ফ্রি আপনাদেরকে এই যে এই স্কিল দিচ্ছে, একটাই উদ্দেশ্য যাতে আপনার ড্রাইভিং একটা সময় আপনার এই জব সেক্টরটা চলে যেতে পারে, ওই জায়গায় যাতে আপনি অন্য কোনো ওয়েতে কাজ করে পার হয়ে যেতে পারেন, আপনার জীবিকা নির্বাহ করতে পারেন। এই জন্য আমরা আপনাদেরকে টেকনিক্যাল ট্রেনিং দেওয়ার চেষ্টা করতেছি। এখন আপনি যদি এখনও না বোঝেন যে না আমার এটা দরকার নেই, আমার মাইক্রোসফট ওয়ার্ড তো দরকার নেই, তাহলে আমি আপনাকে কীভাবে বোঝাই আইওটিতে আপনাকে ফেসে যাবেন? আপনার বাসায় বিদ্যুৎ চলে গেছে বা আপনার বাসায় আপনি বাসা থেকে বেরোয় আসছেন, হঠাৎ করে আপনার মনে হলো আপনার বাসায় ফ্যানটা আপনি অন করে রেখে আসছেন, আপনি চাইলে আপনার ডিভাইসে আপনার বাসার ফ্যানটাকে অফ করে দিতে পারেন। এটা অলরেডি কিছুটা কাজ এখন চলতেছে। এই কাজগুলো আপনাকে আপনি মনে করতে চাচ্ছেন না যে আমার বাসার ফ্যান অন করে আসছি, ডিভাইস আপনাকে সিগন্যাল দিয়ে অফ করে দিবে। আপনি যদি অন করেও আসেন, আপনাকে অফ করার চিন্তা করতে হবে না, ডিভাইস আপনাকে অফ করে দিবে। এখন যেটা আমরা করি, আমরা ডিভাইস দিয়ে অফ করতে পারি, বাট আমরা যখন আইওটিতে চলে যাচ্ছি, আইওটি করবে কি আপনাকে আর চিন্তা করতে হবে না যে ফ্যান অফ করছেন না অন করছেন। আপনি চলে যাবেন, আপনার কাজ আপনি করবেন, ফ্যানের কাজ ফ্যান করবে, ফ্যান যখন অন হওয়ার দরকার তখন অন হবে, যখন অফ হওয়ার দরকার তখন অফ হয়ে যাবে। আমরা যদি এটার কথা, এই যে লাইটের কথা, এটাই আমি বলতেছিলাম যে আপনার বাসায় লাইট অন করা আছে, ইন্টারনেট বুঝবে আর ডিভাইস বুঝবে যে আপনার বাসায় লাইট অন করা, আপনাকে আর মাথা ঘামাইতে হবে না। এই ডিভাইস অটোমেটিক্যালি আপনার বাসার লাইট যদি দেখে যে আপনার বাসায় লাইটের প্রয়োজন নেই, এই লাইট অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। যেটা আমরা এই যে এখন কোনো জায়গায় দেখে থাকি যে ওয়াশরুমগুলোতে বা কোনো অফিসগুলোতে, কর্পোরেট অফিসগুলোতে দেখুন এই লাইটিংগুলো আছে, আপনার রুমের ভিতরে ঢুকছেন, আপনার অটোমেটিক্যালি লাইটগুলো অন হয়ে যাচ্ছে।
এখন আপনি ঢুকলে অন হচ্ছে, না ঢুকলে অন হচ্ছে না। তার মানে কি আপনার আইওটির এটা এটা হলো একটা সিস্টেম অলরেডি আমরা মানে পাচ্ছি, সরাসরি আইওটি পাচ্ছি না, বাট আইওটির একটা ধারাবাহিকতা অলরেডি আমাদের মাঝে চলে আসতেছে। আমরা যদি আইওটি ড্রিমসগুলো দেখি, আমরা স্বপ্ন দেখতে যদি চাই একটু, আইওটি মানে আমরা একটা স্বপ্ন দেখতে চাই এখন এই মুহূর্তে। ধরেন আপনি কি করলেন, সকালে ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে ডিভাইস আপনাকে সিগন্যাল দিবে যে আপনি কতটুক টেম্পারেচার আপনার জন্য, আপনি ঘুমাতে গেলেন, রাতে আপনি ঘুমাতে গেলেন, আপনার এই ঘুমানো অবস্থায় আপনার এয়ার কুলার আপনাকে বলে মানে আপনাকে একটা সিগন্যাল দিবে, বা আপনার বডির উপরে একটা সিগন্যাল দিবে যে কতটুক টেম্পারেচার হলে আপনার জন্য ঘুমটা স্বাচ্ছন্দ্য হবে। এয়ার কুলার আপনাকে অতটুক টেম্পারেচারে আপনাকে দিবে। আমরা এই যে এখন যে রিমোট চেপে চেপে টেম্পারেচার চেঞ্জ করি, এটা আর করতে হবে না। আপনার বডি স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে আপনার টেম্পারেচার কতটুকু হবে, রুম টেম্পারেচার কতটুকু হওয়া উচিত। আপনার গায়ে জ্বর আছে, তো ওই ক্ষেত্রে আপনার টেম্পারেচার কতটুকু হওয়া উচিত, এটা আপনাকে রিমোট টিপে টিপে করতে হবে না, আপনাকে অটোমেটিক্যালি করে দেবে। আপনি বিছানায় গেলেন, আপনার ঘুম আসতেছে না, আপনার কী ধরনের বিনোদন আপনি পেলে টিভিতে বা আপনার মনিটরে কী ধরনের অনুষ্ঠান আপনি এই মুহূর্তে শুনতে চান, সেটা আপনাকে বাছাই করতে হবে না। আপনাকে আপনার চিন্তাধারার উপরে ডিপেন্ড করে অটোমেটিক্যালি আপনার স্ক্রিনে ওই ধরনের ভিডিও প্লে হবে, যেটা আপনাকে এই মুহূর্তে স্বাচ্ছন্দ্য ফিল করবে। আপনার রুমের আলোটা কতটুকু হলে আপনার জন্য পারফেক্ট হবে, সেটা আপনাকে বলে দিতে হবে না, বা আপনার ডিম লাইট ওই কোয়ালিটির ডিম লাইট ইউজ করতে হবে না। আপনার রুমের যে ডিম লাইটটা থাকবে অতটুকু আলোই আপনাকে প্রোভাইড করবে, যতটা আলো হলে আপনার জন্য মানে আপনার ওই সময়টার জন্য আপনার জন্য পারফেক্ট হয়, এটা হলো আপনাকে করে দিবে। আমরা যদি আপনার বেডরুমের কথা বলি, আমরা যদি আপনার ওয়াশরুমের কথা বলি, আমি গত দিন বলছিলাম যে ওয়াশরুমে আপনাকে এই যে টিস্যু বক্সের টিস্যু আছে কিনা এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এই টিস্যু বক্সের টিস্যু নিয়ে চিন্তা করবে হলো ইন্টারনেট। আপনার কলে পানি আছে কিনা, বা কতটুকু পানি আসছে, বা ঠান্ডা পানি আসবে না গরম পানি আসবে, এই চিন্তাটাকে আপনাকে করতে হবে না। এই চিন্তাটা করে নেবে অলরেডি ট্যাপ, পানির ট্যাঙ্কি যেটাকে বলি। আপনার যতটুকু টেম্পারেচার হলে আপনার জন্য সুখকর হবে, অতটুকু টেম্পারেচারের পানি আপনাকে প্রোভাইড করবে। আপনার জাস্ট হাতটাকে নিচে ধরবেন, ওই টেম্পারেচারের পানি আপনি পাবেন। আমরা কি আছি সবাই আমাদের সাথে? আপনার ওয়াশরুমে কী ধরনের ফ্লেভার হলে আপনার জন্য ভালো হবে, সেই ফ্লেভারটা আপনাকে করে দিতে হবে না। আমরা অনেক সময় ওয়াশরুমে ঢোকার আগে স্প্রে করে নেই, এই স্প্রেটা আপনাকে করতে হবে না। স্প্রের জন্য আপনার এখানে একটা ওই ধরনের পারফিউম বা ওই ধরনের একটা স্মেল আপনার ওয়াশরুমে তৈরি হয়ে থাকবে। প্রত্যেক দিনে একই মানে স্মেল তৈরি হবে না। যেদিন আপনার বডি যে ধরনের স্মেল নিতে পছন্দ করবে, সেদিন সেই ধরনের স্মেল তৈরি হবে। আমরা যদি আপনার ডাইনিং রুমের কথা বলি, আপনার ডাইনিং রুমে আপনি বসছেন, আপনি কী ধরনের খাবার খেলে আপনি আজকের দিন আপনার জন্য পারফেক্ট হবে, সেটা আপনাকে চিন্তা করতে হবে না। এই খাবারটা চিন্তা করে দেবে হলো আইওটি। আপনি কী ধরনের অনুষ্ঠান, আপনি এই যে ম্যাগাজিন, কী ধরনের ম্যাগাজিন আপনার আজকে কী ধরনের নিউজ আপনি দেখতে যাচ্ছেন, এটা আপনার সামনে ডিভাইস থাকবে, সেই ডিভাইস আপনার সামনে ওই নিউজগুলো আপনার সামনে শো করবে। আপনি কী ধরনের অনুষ্ঠান টিভিতে দেখতে চান, সেই অনুষ্ঠানগুলো টিভিতে শো করবে। আপনাকে কিছুই করতে হবে না, সব করে দেবে ইন্টারনেট। আমরা যদি আরেকটা দেখতে চাই, আপনি বাইরে বের হলেন, আপনি কোন ড্রেস পরলে আপনার জন্য স্বাচ্ছন্দ্য ফিল করবেন। যেমন আমরা অনেক সময়, যেমন মেয়েরা বিশেষ করে এটা হয়, একটা ড্রেস পরছে না, এটা আমার ভালো লাগতেছে না, ওকে এটা আবার শেষ, আবার আরেকটা ড্রেস পরতেছে। আমরাও এটা করি, আমি নিজেও করি এটা। এই ড্রেস পরছি না, এটা আমার কাছে ভালো লাগতেছে না, আমার পরিবেশের সাথে এই ড্রেস যায় না, আমার পরিবেশের সাথে আমার এই ড্রেস যাবে। এই যে একটা কনফিউশন, এই কনফিউশনটা আপনাকে হতে হবে না। আপনাকে ইন্টারনেট বা আপনাকে এটাকে বলা হয়েছে স্মার্ট ক্লথ। এই স্মার্ট, আপনি একটা কাপড় পরবেন, সেই কাপড় আপনাকে মানে ওই কাপড়ই বলে দিবে, বা ওই কাপড়ের ডিজাইন চেঞ্জ হবে। আপনি বাইরে যখন যাবেন, যে ওয়েদারে যাবেন, সেই ওয়েদারের উপরে ডিপেন্ড করে আপনার ড্রেসের কালার চেঞ্জ হবে, ড্রেসের সিস্টেম চেঞ্জ হবে। যেটা আমরা হয়তো বা দেখে আসছি যে আমাদের শাহরুখ খান যখন বাংলাদেশে আসলো, উনি কিন্তু প্রথম যখন শো করে, তখন উনি দেখতে পাচ্ছিলেন যে নায়িকাকে বিভিন্ন ড্রেসে উনি মানে একদম
মানে খুব তাড়াতাড়ি বিভিন্ন ড্রেসে তাকে শো করাচ্ছিল। এটাই জাস্ট এই স্মার্ট ক্লোথটা ইউজ করে এখানে। বা আমরা ম্যাজিশিয়ান যখন দেখেন যে হঠাৎ করে ড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে, জাস্ট একটা পর্দাতে ঘোরাচ্ছে আর ড্রেস চেঞ্জ হচ্ছে, এখানে আসলে স্মার্ট ক্লোথ ইউজ করা হয়, আসলে ম্যাজিকের কিছুই নেই এখানে। আমরা যদি আমব্রেলার কথা বলি, ছাতার কথা বলি, আপনি আজকে বাইরে বেরোচ্ছেন, আপনার বৃষ্টি হবে নাকি হবে না, আপনি কনফিউশনে থাকলেও আপনার আমব্রেলা কনফিউশনে থাকবে না। আপনার আমব্রেলা বা আপনার ছাতা আপনাকে নোটিফিকেশন দিবে বা মেসেজ দিবে, আজকে বাইরে বৃষ্টি হবে, আপনি ছাতা নিয়ে যান, মানে আপনাকে চিন্তা করতে হবে না। বাট ছাতাটা আপনাকে ক্যারি করতে হবে। ছাতা আপনাকে সিগন্যাল দিবে যে আমাকে আজকে আপনার দরকার আছে। আপনাকে সিগন্যাল দিতে হবে না, বা আপনাকে ওই যে বগল তলায় ছাতা নিয়ে রাস্তাঘাটে ঘুরতে হবে না। ছাতা আপনাকে সিগন্যাল দিবে, আপনি 3 ঘন্টার জন্য বাইরে বেরোচ্ছেন, এই 3 ঘন্টার ভিতরে যদি বৃষ্টি হয় তাহলে ছাতা আপনাকে বলবে যে বৃষ্টি হবে, আপনি ছাতা নিয়ে যান। অথবা রেইনকোট আপনাকে সিগন্যাল দিবে যে বৃষ্টি হবে, আপনি আমাকে ব্যবহার করুন। আমরা যদি লাস্ট দেখতে চাই গাড়ির ব্যাপারটা, আপনার গাড়ি অটোমেশন হবে, গাড়ি নিজে নিজে চলবে, আপনি প্যাসেঞ্জার হিসেবে বসে থাকবেন। এখানে আপনার স্টিয়ারিং কোন দিকে যাবে, লক কীভাবে হবে, কোন মিউজিক, আপনার গাড়িতে বসে আছেন, কোন মিউজিকটা আপনার জন্য পারফেক্ট হবে সেই মিউজিক আপনাকে শো করবে। আপনি কোথায় যাবেন, গুগল ম্যাপের মাধ্যমে গাড়ি আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে। আপনাকে যদি কোনো মেসেজ দেওয়ার থাকে আপনাকে মেসেজ দিবে। আপনার যদি কোনো, আপনি যে গাড়ির ভিতরে বসে আছেন, যদি আপনার মনে হয় যে আমার একটু লাইট হলে বেটার হয়, বা আপনি চাচ্ছেন যে আপনার গাড়ির ভিতরে কোনো লাইটের প্রয়োজন নাই, তাহলে আপনার লাইটগুলো কী করবে, আপনাকে মানে ট্র্যাক করবে। আপনাকে যদি কেউ ট্র্যাক করে আপনাকে সিগন্যাল দিবে। আপনাকে যদি মানে আপনি দেখতে পারবেন, ক্যামেরাগুলো অন হয়ে যাবে, আপনার সামনে কে, পিছনে কে, ডানে কে, বামে কে, সবাইকে আপনি দেখতে পারবেন। এই কাজগুলো গাড়ি আপনাকে দেখাবে। আপনাকে আর কষ্ট করে ওই যে গুগল ম্যাপ চেপে আপনাকে লোকেশন ক্রিয়েট করে আপনাকে ওই লোকেশন ধরে ধরে আপনি হেঁটে হেঁটে যাবেন, ওই জিনিস বা ওই সিস্টেম আইওটি আসার সাথে সাথে এগুলো আর থাকবে না। আমি জাস্ট কয়েকটা স্বপ্নের কথা আপনাকে বললাম। এছাড়াও প্রত্যেকটা সেক্টরে আইওটি ঢুকে যাচ্ছে। আমরা যদি কিছু সার্ভিসের কথা বলি, আমরা এই যে কসমেটিক আইটেমগুলো ইউজ করি, যেমন আমরা জেনে থাকি যে কসমেটিকের আমাদের স্ক্রিনের জন্য কোন কসমেটিক ইউজ করলে আমার স্ক্রিনটা সুন্দর হবে বা আমার স্ক্রিনটা ভালো থাকবে, সেটা আমরা কেউ আছে ডক্টরের পরামর্শে করি, আর কেউ আছে আমরা নিজেরাই বড় ডক্টর, আমাদের নিজস্ব পরামর্শে ফেয়ার অ্যান্ড লাভলি, কেউ হলো আপনার মাল্টিভিটামিন, এইটা সেটা, মানে অনেক কিছু ইউজ করতেছি। এতে করে আমাদের কি হচ্ছে, স্ক্রিনের প্রবলেম হচ্ছে। আমরা চুলে বিভিন্ন ধরনের কাজ করতেছি, করার কারণে আমার চুল উঠে যাচ্ছে। এই যে প্রবলেম, এই প্রবলেমগুলো আপনি কিভাবে সলভ করতে পারবেন সেটা আপনাকে, এই সার্ভিসটা আপনাকে দেবে আইওটি। আপনাকে আর ডাক্তারের পিছনেও যাইতে হবে না। আপনার স্ক্রিন কোন প্রসাধনী শ্যুট করবে আপনার স্ক্রিনে, সেটা আপনার আইওটি আপনাকে মেসেজে বলে দিবে। শুধু বলে দিবে না, ওই প্রোডাক্ট আপনার বাসায় ডেলিভারি করার কাজটাও আপনার আইওটি করে দেবে, আপনাকে কিছুই করতে হবে না। আমরা যদি আরেকটা কথা বলি, আপনারা যে বাজারে, আমরা যে এখন যে বাজারে গিয়ে বিভিন্ন ধরনের পণ্য কিনতেছি, এই কাজগুলো আপনাকে এখন আর বাজারে গিয়ে করতে হবে না। আইওটি সিস্টেমে বাজার থেকে পণ্য আপনার বাসায় চলে আসবে। বিস্তারিত আরও অনেক আলোচনা আছে, আমি একটু শর্ট করতে চাচ্ছি আর কি। আমরা অফিস ম্যানেজমেন্টে, আপনি অফিসে গেলেন, অফিসে আপনার কোন টেম্পারেচার হলে আপনার জন্য বেটার হয়, অফিসের পরিবেশগত যে ব্যাপারগুলো থাকে, আইওটি এই সার্ভিসগুলো আপনাকে দিবে। আপনার ব্লাড প্রেশার বা আপনার মেডিকেল যে সার্ভিসগুলো আছে, সেই সার্ভিসগুলো দিবে হলো আইওটি। যেমন ডাক্তারের অনেক ভুল চিকিৎসার কারণে রোগী মারা যাচ্ছে। আমি গত কয়েকদিন আগে সেলুনে গেলাম, উনি বলল, সেলুনের যে আমাকে চুল কাটাচ্ছিল, উনি বলল যে ওনার ছেলের হাতের উপরে একটা গ্লাস পড়ে গেছিলো, পড়ে গিয়ে হাতের 2টা রগ কেটে গেছিলো। এখন ডাক্তারের কাছে গেল, পঙ্গু হসপিটালে গেছিল, যাওয়ার পরে উনি সেলাই করে দিছে, বাট তার হাতের আঙ্গুলগুলো আর সোজা করতে পারে না। এই যে একটা ভুল চিকিৎসার কারণে তার হাতের এটা রগ কেটে গেছে, জাস্ট সেলাই করে দিলেই, একটু মেডিসিন দিয়ে দিলে কিন্তু হয়ে যেত, বাট এটা ভুল চিকিৎসার কারণে এই যে তার সারা জীবনে একটা পঙ্গুত্ব অর্জন করা বা পঙ্গুত্ব হওয়া, এটা এই ডাক্তারের কারণে কিন্তু হচ্ছে। হ্যাঁ, তবে এটা ঠিক যে তাদের কারণে আমরা অনেক সময় অনেক জটিল রোগ থেকেও মুক্ত পাচ্ছি, বাট আবার একই ক্ষেত্রে তাদের কারণে অনেক সময় আমরা আমাদের জীবনের একটা বিপর্যয় চলে আসতেছে। এই যে মানে বিপর্যয় বা ধরাছোঁয়ার একটা ব্যাপার থাকে, এই জায়গাটা থেকে রিমুভ হয়ে আইওটি আপনাকে বলবে আপনার জ্বর আসছে, কেন জ্বর আসছে, আপনার এই জ্বরের কারণে আপনি কী ধরনের ওষুধ খেতে পারেন।
আপনার ব্লাড প্রেশার, আপনার ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের জন্য আপনাকে এই যে বারবার ইনসুলিন নিচ্ছেন, আপনাকে আইওটি বলে দেবে এই ক্ষেত্রে আপনার কী করলে আপনার ডায়াবেটিসটা আপনার কন্ট্রোলে আসবে। আপনার আইওটি বলে দেবে, ডাক্তারের কাছে আর আপনাকে যেতে হবে না। কোশ্চেন আসতেই পারে ডাক্তার করবে কি ইন ফিউচারে। আমাদের এটা হলো স্মার্ট সিটি, আমাদের শহরটাকে করা হবে আইওটি সার্ভিসের আওতায় নিয়ে আসা হবে। আমার শহরের প্রত্যেকটা অলিগলি, প্রত্যেকটা বাসা, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা মোড়, প্রত্যেকটা গাড়ি, প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা মোড়কে আইওটির আন্ডারে নিয়ে আসবে। কোনো একটা সিস্টেম আইওটির বাইরে থাকবে না। আপনি যাই করবেন সব কিছুই আন্ডার কন্ট্রোলে থাকবে। আমরা যদি আইওটির একটা মেজারমেন্ট দেখি, যে আমাদের এখানে দেখানো হয়েছে যে ম্যানুফ্যাকচার বা ইন্ডাস্ট্রি লেভেলে 22% ইউজ হবে। তারপরে গাড়ি বা আপনার ট্রান্সপোর্ট যে সিস্টেমগুলো আছে সেখানে ইউজ হবে এনার্জি রিলেটেড, তারপর রিটেইলার, তারপরে সিটিস, হেলথ কেয়ার, তারপরে সাপ্লাই চেন, এই ধরনের সিস্টেমগুলোতে আমার আইওটি ব্যবহারগুলো চলে আসবে। আইওটি ইউজার যদি বলি, 1990 সালে আমাদের আইওটি টোটাল পৃথিবীতে ছিল 0.03 মিলিয়ন পিপুল। 1999 ছিল হলো 90 মিলিয়ন পিপুল। 2010 হচ্ছে 5 বিলিয়ন। 13তে ছিল হলো 9 বিলিয়ন পিপুল, এবং 2025-এ 1 ট্রিলিয়ন পিপুল হলো এই আইওটি ইউজারের সাথে যুক্ত হবে। এখানে আমরা বলে দিই যে আমাদের এখন যে আইসিটি ডিভাইসগুলো ইউজ করতেছি সেগুলো কিন্তু আইওটির একটা অন্তর্ভুক্ত। এই ছিল আমার আইওটি নিয়ে সংক্ষেপে, একটু দ্রুত শেষ করার চেষ্টা করলাম। আইওটি এবং আইসিটি নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, বা যদি কোনো ডিসকাশন থেকে থাকে, বা কোনো কোশ্চেন থেকে থাকে, আমরা কোশ্চেনগুলো নিব। এবং পাশাপাশি আমি আপনাকে আমার জায়গা থেকে, আজকের যেহেতু অনলাইন সেশন আমরা শেষ করতেছি, হয়তোবা করোনা নিয়ে আমাদেরকে এখনও ওইভাবে প্রচারণা হচ্ছে না, বাট আমি আমার জায়গা থেকে আপনাকে একটা মেসেজ দিতে চাই যে আমরা যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আমাদের পরিবার এবং আমরা নিজেকে সেফ রাখব। আপনারা যদি সেফ থাকেন, আপনারা যদি সুস্থ থাকেন, আপনার পরিবার সুস্থ থাকবে। আপনার পরিবার সুস্থ থাকলে আপনার সমাজ সুস্থ থাকবে। আপনার সমাজ সুস্থ মানে আমার বাংলাদেশ সুস্থ থাকবে। তো আমরা যার অবস্থান থেকে অবশ্যই মাস্ক পরিধান করব, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করব, দূরত্ব বজায় রেখে চলব, আমরা নিজেরা চলব, এবং আমার পরিবারকে ওইভাবে চলতে উদ্বুদ্ধ করব, এবং পাড়ার প্রতিবেশী যারা থাকবে তাদেরকেও আমরা ওইভাবে পরামর্শ দিব। হয়তোবা করোনা আমাদের কাছ থেকে এখন কিছুটা নিষ্ক্রিয় থাকলেও এটা যে আবার সক্রিয় হবে না, এটা এই মুহূর্তেও বলা যাচ্ছে না। সো আমরা যার অবস্থান থেকে সাবধান থাকবো, সতর্ক থাকবো। সবাইকে এই সেশন থেকে ধন্যবাদ জানিয়ে আমরা এই জায়গা থেকে শেষ করছি। পরবর্তী সেশনে আমরা চলে যাব। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেনগুলো নিয়ে পরবর্তী আমরা একটা আধা ঘন্টার একটা সময় নেব, আলোচনা করব বিগত এই দিনগুলোতে আমরা কেমন উপভোগ করলাম সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনার সাথে একটু ডিসকাস করতে চাই। আপনার কাছ থেকে কিছু অবজারভেশন আমরা নিতে চাই। এটার মাধ্যমে হয়তো আজকে আমরা সেশন শেষ করব। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেনগুলোকে আগে নিয়ে নিতে পারি। যে কেউ যদি কোনো কিছু জানতে চান, জিজ্ঞাসা থাকে, তাহলে আমরা এই বিগত সেশনগুলো থেকে বা আজকের এই সেশন থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা জানার থাকে আমরা জিজ্ঞাসা করতে পারি। আমি চেষ্টা করব অ্যান্সার করার জন্য। স্যার জি জাদিদ, স্যার আপনি বললেন স্যার যে অসুখ বিসুখ বা এইসব হইলে আইওটি আর কি সেবা দিবে। স্যার ডাক্তারগুলো তো কি করবে এটা তো বললেন না স্যার। আচ্ছা, এটা হলো তার জায়গা থেকে, মানে আপনারা তো আর ডাক্তার না, যার কারণে আপনাদেরকে এই ধরনের আমরা এই ধরনের ট্রেনিং গভর্নমেন্ট ব্যবস্থা করতেছে। আর সরকারও যারা ডাক্তার বা মেডিকেল সেক্টর আছে তাদেরকেও ওই ধরনের অ্যাক্টিভিটিসে তাদেরকেও অভ্যস্ত করতেছে। যেমন আমার একটা এক্সপিরিয়েন্স যদি আমি বলি, আমি যখন করোনা পজিটিভ হলাম তখন কিন্তু আমাকে আইসিডিডিআরবি থেকে আমাকে ফোন করা হলো, এবং আমাকে স্বাস্থ্যসেবাটাও দেওয়া হয়েছে
তাদের মাধ্যমে। এই যে যে একটা টেকনিক, একটা সিস্টেম, এই কাজগুলো কিন্তু তখন একটা ক্ষুদ্র পরিসরে বা এরকম একটা টেকনোলজি ইউজ করে তারা তখন এই সার্ভিসগুলো প্রদান করবে। বাট এই যে যে চেম্বারে যে ব্যাপারগুলো থাকে এগুলো হবে না। তবে হ্যাঁ, মেডিকেল সেক্টর আপনাকে থাকতেই হবে। কারণ হলো ধরেন আপনি কোনো জায়গায় ক্ষত হলো, কেটে গেল, অ্যাক্সিডেন্ট করলেন, তখন কিন্তু আপনাকে আলটিমেটলি হসপিটালে যেতেই হবে। বাট আইওটি আপনাকে কোন সার্ভিসটা দিবে? ধরেন আপনার জ্বর হলো, এই জ্বরের জন্য আমরা নাপা খাচ্ছি। এখন আপনার জানেন না কেন জ্বর হলো। আমরা ঘরোয়া ডক্টর যেটাকে বলি, জ্বর হয়েছেই মানে আমরা সরাসরি ফার্মেসিতে যাচ্ছি, তাদের কাছ থেকে এক পাতা নাপা নিয়ে আসতেছি এবং অনর্গল খেয়ে আসতেছি। আপনার জানেন না এই জ্বরটা কেন হলো। হতে পারে আপনার টাইফয়েডের কারণে জ্বর হয়েছে, হতে পারে এটা ডেঙ্গু কারণে জ্বর হয়েছে, বাট আপনি ধরে নিছেন যে নাপার কারণে জ্বর হয়েছে। আপনার নাপায় খেয়ে যাচ্ছেন বারবার। আপনার হঠাৎ করে কাশি হচ্ছে, আপনার মানে কাশি হচ্ছে মানে আমি অ্যানকফ খাচ্ছি, সিরাপ খাচ্ছি, আপনারা জানেন না কেন এই কাশিটা হচ্ছে। এই যে এই প্রবলেমগুলো সলভ করে দেবে আইওটি। বাট আপনি ধরেন আপনার অপারেশন করা লাগবে, আইওটি কিন্তু আপনাকে অপারেশন করে দেবে না। এটার জন্য কিন্তু আপনার আলটিমেটলি হসপিটালে যেতেই হবে। সো মানে ডাক্তারের জন্য আপাতত মানে চিন্তিত হওয়ার কিছু নাই যে আমার ইনকাম মনে হয় শেষ হয়ে যাবে আগামী 10 বা 15 বছর পরে। তো তাদেরকে আমাদের লাগবেই। মনে হয় আপনার কোশ্চেনের অ্যান্সার আপনার পেয়ে গেছে। জি স্যার। আরেকটা স্যার কথা হচ্ছে স্যার, আপনি বললেন ছাতা, ওই যে হচ্ছে বৃষ্টি হলে যে ছাতা নাকি সিগন্যাল দিবে, তো স্যার ছাতাই কেন লাগবে? তো স্যার আদিম যুগে ছাতা ছাড়া কি আপনার স্যার ছাতাকে অন্য চিনেন device এই হবে না? মুহূর্তে, জি স্যার। এই মুহূর্তে আপনার ছাতাকে চিনেন, যার কারণে আপনাকে ছাতার কথাই বলা হচ্ছে। এখন মানে স্যার ছাতা ছাড়া কি অন্য কোনো কিছু মাধ্যম আসতে হতে পারে পারে, না? যেমন আপনার ইলেকট্রিক মানে আমব্রেলা হতে পারে। বৃষ্টি হওয়ার সাথে সাথে আপনার ওই যে ড্রেস, একটা আমব্রেলা আপনাকে সাপোর্ট দিবে। আপনি যে ড্রেসটা পরে থাকবেন সেখান থেকে একটা আমব্রেলা সাপোর্ট দিবে। হঠাৎ করে অনেক রোদ উঠছে, আপনার ড্রেস থেকে একটা আমব্রেলা আপনাকে সাপোর্ট দিবে। হতেই পারে, আমরা চিন্তা করতেই পারি, স্বপ্ন আমরা এইভাবে দেখতেই পারি। স্যার এরকম তো অনেক ছোটখাটো ব্যবহার আছে স্যার। অনেক আছে। স্যার এই যে আমরা রাইস কুকারে তো সামান্য সামান্য কোনো ব্যবহার দেখতে পাই স্যার, হ্যাঁ। যে রান্না হয়ে গেল অটোমেটিক্যালি অফ হয়ে তারপরে যাচ্ছে। আমরা স্যার জি স্যার আমাদের বিদ্যুতিক যে স্যার আমরা যে ইয়াটা ব্যবহার করি, কোন আগুন হচ্ছে শর্ট সার্কিট হয়ে গেছে স্যার, বন্ধ হয়ে গেছে, এটা তো স্যার এর মধ্যে পড়ে। এটাও ওর ভিতরেই পড়ে। তবে এগুলো আসলে আইওটির ফুল সাপোর্টটা আসে না। আইওটি যখন আসবে তখন শর্ট সার্কিট হবে কেন? শর্ট সার্কিট হওয়ার আগে আপনাকে সিগন্যাল দিবে। জি স্যার, এটা জাস্ট এমনি ইয়া থেকে বললাম আর কি, ইয়া থেকে। তাহলে স্যার আইওটি আসলে স্যার এই যে আপনি বললেন অসুখ হবে, তাহলে স্যার অসুখটা হবে কেন? তার আগেই তো স্যার সাপোর্ট দিতে পারে। হ্যাঁ, অবশ্যই দিবে। আপনি মানে বৃষ্টিতে ভিজবেন কেন? আপনার বৃষ্টিতে ভিজলে আপনার জ্বর আসতে পারে। আপনার আগে ভিজতে তো স্যার ভিজতেই তো পারবো না, তাহলে যে ছাতা যেহেতু সাপোর্ট তারপর দিচ্ছে আপনার এদিকে। জরুরি কাজে আপনাকে বৃষ্টিতে ভিজতেই হবে। যেমন আপনাদের যখন প্রথম যে সেশনটা হয় প্রথম দিন, সেদিন আমাকে অনিচ্ছাকৃত হলেও বৃষ্টিতে ভিজতে হয়েছে। কারণ ওই দিন আমার একটা অ্যাসেসমেন্ট ছিল। অ্যাসেসমেন্ট শেষ করে আমি 7:30টায় আপনাদের সাথে যুক্ত হব। বাট আমার 7টার সময় আমি শ্যামলীতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, কিছু করার ছিল না, আমাকে বৃষ্টিতে ভিজে ভিজেই আসতে হয়েছে। এবং আমি প্রথমে ধরে নিয়েছিলাম যে ওই বৃষ্টিতে ভেজার কারণে আমার ঠান্ডা লাগছিল, ওই ঠান্ডা থেকে আমার জ্বর হয়েছিল। পরবর্তীতে টেস্ট করে দেখলাম যে আসলে ঘটনা ওরকম না, আমার করোনা হয়েছে। আবু তালিব, আপনার কিছু জিজ্ঞাসা থাকলে বলেন। স্যার আপনার করোনা কি এখন নেগেটিভ? এটা অনেক আগে নেগেটিভ হয়েছে। আর আমি করোনাকে তেমন একটা আমার কাছে পাত্তাও পাইনি, যার কারণে সে এমনি চলে গেছে আর কি। স্যার আর এমনি শারীরিক